ওকে, আচ্ছা, তাহলে হোয়াট উই ক্যান সি, এতদিন তো আমরা দেখলাম যে ফাইনালি আমরা অনেক কীভাবে আমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে অবজারভেশন থেকে উই কাম আপ উইথ আ রিসার্চ প্রবলেম, ওই রিসার্চ প্রবলেমের উপরে আমরা কি লিটারেচার রিভিউ করি, পড়াশোনা করি, ওটা নিয়ে অ্যানালাইসিস করি, ওটা করার পরে উই কাম আপ উইথ আ কি একটা প্রবলেম স্টেটমেন্ট, ওটা করার পরে ওই প্রবলেমের উপরে উই ফর্ম কি একটা রিসার্চ ফ্রেমওয়ার্ক ফর্ম করি আমরা, তাই না? দেখছি যে ওই রিসার্চ ফ্রেমওয়ার্কটা ফর্ম করি কীভাবে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, মডারেটার্স, মেডিয়েটার্স, তারপরে ওই রিসার্চ ফ্রেমওয়ার্কটা হয়ে যাওয়ার পরে উই ফর্ম আ হাইপোথিসিস, তাই না? হাইপোথিসিসগুলো ফর্ম করি। তো হাইপোথিসিস ফর্ম করার পরে তারপরে আমরা তো ওইটাও দেখেছি যে হাউ টু অপারেশনালাইজ ডেটা, তাই না? হাইপোথিসিস ফর্ম করার পরে যে হাউ উই ক্যান কালেক্ট ডেটা। আর ইউ নিউ ইন দিস ক্লাস? ওকে, আই হ্যাভ নেভার সিন ইউ বিফোর। আচ্ছা, সো আমাদের যেটা হবে যে আমরা ওই অপারেশনালাইজ করি, তাই না? তারপরে হচ্ছে যে আমরা কী করি, হাইপোথিসিস করার পরে হোয়াট উই ডু, তখন হচ্ছে যে আমাদের ডেটা কালেকশন স্টেজে আসে, তাই না? সো আমরা যে ডেটা মানুষের কাছ থেকে ডেটা কালেকশন করি, তো ডেটা কীভাবে কালেকশন করব? আমরা দেখছি প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা, দেখছেন এই জিনিসগুলো? তো এই যে ডেটা যে কালেকশনটা, ওই ডেটা কালেকশনগুলো করার পরে হোয়াট উই ডু, উই অপারেশনালাইজ দ্যাট ডেটা, যেটা আমরা চ্যাপ্টার 6-এ দেখেছি, তাই না? যে ওই ডেটাগুলোকে সাবজেক্টিভ যে ইমোশনস, ফিলিংস, ওগুলো কীভাবে অপারেশনালাইজ করা যায়। আর যেগুলো অবজেক্টিভ সেগুলো তো ঠিকই আছে, যেরকম আপনার এইজ, বয়স, ইনকাম, জেন্ডার, এগুলো ঠিক আছে, এগুলো তো অপারেশন মানে ডিরেক্ট। বাট আপনার তখন হাউ আর ইউ ফিলিং, সো আপনার যে ফিলিংসগুলো, আপনার ইমোশনস, আপনার মোটিভেশনস লেভেলস, সো হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি মেজার দ্যাট, ওইটা আমরা অপারেশনালাইজ করি, ঠিক আছে? সো লেটস লুক অ্যাট ইট। সো আমরা এখন দেখবো যে হাউ অ্যাকচুয়ালি উই ক্যান কালেক্ট দ্য ডেটা, আমরা ডেটা কীভাবে কালেক্ট করতে পারি। সো এখন দেখেন যে হোয়াট আর দ্য ডেটা কালেকশন মেথডস। সো এখন হচ্ছে যে আমরা একদম টু দ্য পয়েন্ট, যেটা আপনাদের এটা অবশ্য এক্সামে মানে আপনাদের প্রজেক্টে এটা করা লাগবে না, ডেটা কালেকশন করা লাগবে না, বাট হোয়াট ইউ উইল হ্যাভ টু ডু, যে এটা বুঝার জন্য, জানার জন্য যে অ্যাকচুয়ালি কীভাবে ডেটাটা কালেক্ট করে। সো লেটস হ্যাভ এ লুক। যে ফার্স্ট অফ অল সোর্সেস অফ ডেটার মধ্যে হোয়াট উই হ্যাভ প্রাইমারি ডেটা, রাইট? সো প্রাইমারি ডেটা আমরা কি পড়েছিলাম? ডু ইউ গাইজ রিমেম্বার যে হোয়াট ইজ দ্য প্রাইমারি ডেটা? প্রাইমারি ডেটা ইজ মেইনলি the first hand data, what we call the first hand, একদম যেটা not used for any other purposes, ঠিক আছে? That's being actually taken for your own purpose, হ্যাঁ, exactly extracted but taken from. So ওইটাকে আমরা বলতেছি data can be obtained from primary or secondary sources. So secondary source যদি আমি বলি, তো secondary source is mainly from like যে ডেটাটা অলরেডি কোনো রিসার্চে বা অন্য কোনো পারপাসে ইউজ হয়েছে, বা someone else published that data and we are taking it for our own research purpose. So ওইটা হচ্ছে secondary data. So secondary data can also be obtained from secondary sources. So let's have a look. The primary sources of data তে দেখেন কি আছে, প্রাইমারি সোর্স যেটা, প্রাইমারি সোর্সেস অফ ডেটাগুলো আমরা কীভাবে কালেক্ট করতে পারি। সো আমরা যে হাইপোথিসিস ফর্ম করলাম না, হাইপোথিসিসের উপরে বেস করে আমাদের কি কোয়েশ্চেন করতে হবে, কোয়েশ্চেন করে উই হ্যাভ টু কালেক্ট দ্য ডেটা। সো এখন কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমরা কীভাবে হোয়াট আর দ্য থিংস হাউ উই অ্যাকচুয়ালি ক্যান কালেক্ট দ্য ডেটা, ঠিক আছে? সো এখানে দেখেন focus groups consist typically 8 to 10 members with a moderator leading the discussions for about 2 hours on a particular topic. Say suppose আমরা একটা ডিসকাশনের একটা টপিক নিয়ে কথা বলবো, হ্যাঁ, সে আমাদের বাংলাদেশে এখন একটা ডিসকাশন টপিক কি হইতে পারে, রাইজিং প্রাইসেস কি আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং। সো ওয়ান অফ দ্য হাইপ টপিক ইজ অ্যাবাউট কিসের ক্ষেত্রে, যে ফুয়েল প্রাইস ইনক্রিজ করছে, রাইট? দ্যার ইজ আ হাইক ইন দ্য ফুয়েল প্রাইস। তো ফুয়েল প্রাইস বাড়ার ক্ষেত্রে সো হোয়াটস হ্যাপেনিং, তেলের দাম বেড়ে যাওয়ার খেলে এখন কী হচ্ছে, সব কিছুর দাম বেড়ে গেছে না, ট্রান্সপোর্টেশন কস্ট বাড়ছে, ট্রান্সপোর্টেশন রিলেটেড, কারণ সব কিছু তো ট্রান্সপোর্ট করা লাগে। আপনি আপনার ডেইলি নেসেসিরিজ যেগুলো পেরিশেবলস লাইক ভেজিটেবলস থেকে শুরু করে র ম্যাটেরিয়ালস বলেন, যা বলেন, সব কিছুর সাথে কিন্তু ট্রান্সপোর্ট রিলেটেড, কারণ উই হ্যাভ টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। সো ইন দ্যাট কেস আমাদের কি মানে উই আর হ্যাভিং এ প্রবলেম উইথ দ্যাট। তো এইটা একটা যে, সো এখন ধরেন এইটার উপরে আপনি একটা রিসার্চ করতেছেন যে হাউ অ্যাকচুয়ালি আপনার যে এই যে প্রাইস ইনক্রিজ ইন প্রাইসেস ডেইলি নেসেসিটিজের উপরে, বা এই যে ইনক্রিজ ইন ইনফ্লেশন, এই যে দাম যে বেড়ে যাচ্ছে, এটা মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকে কীভাবে এফেক্ট করতেছে। সো এটা আমরা দেখতেই চাইতে পারি, হয়তো যারা দোজ হু আর রিচ তাদের কাছে কিন্তু খুব একটা ম্যাটার করবে না, 5 টাকার জায়গায় 10 টাকা হইলেও দে ক্যান অ্যাফোর্ড, দ্যাট ডাজন্ট ম্যাটার। বাট যার মান্থলি ইনকাম 15,000 টাকা, তার জন্য কিন্তু ইট উইল বি ডিফিকাল্ট, ঠিক কিনা? হি হু শি আর্নস, বাট এই নাম্বারটা আমাদের বাংলাদেশের
কান্ট্রি পার্সপেক্টিভ ইকোনমিক পার্সপেক্টিভ এই মেজরিটি নাম্বার অফ পিপলটাই তো বেশি, তাই না? দোজ হু আর্ন অ্যাকচুয়ালি অ্যারাউন্ড লাইক 15 to 20K পার মান্থ, এই নাম্বার অফ পিপল আজ লাইক দ্য হাইয়েস্ট, তাই না? সে অ্যারাউন্ড দোজ হ্যাজ অ্যান অ্যাভারেজ ইনকাম অফ 15 to 20K। সো তাদের জন্য ইফ সাচ প্রাইসেস ইনক্রিজেস, তো তাদের লাইফে কি কেমন ইম্প্যাক্ট হচ্ছে? সো ইউ মাইট টেক পিপল ফ্রম লাইক দ্যাট। সো এরকম সে আমি একটা So what I can do, so in such case the focus group আমি কি করতে পারি, সে আমি এরকম 8 to 10 মেম্বার্স 10 জনের একটা গ্রুপ করলাম ফ্রম ডিফারেন্ট, কেউ হচ্ছে রিটেইলার ধরেন মুদি দোকানদার, কেউ ধরেন হচ্ছে পাঠাও চালক, হ্যাঁ, কেউ ধরেন হচ্ছে মানে সিএনজি রাইডার, ঠিক আছে, এরকম, বা উবার রাইডার। সো এরকম কেউ হচ্ছে যে আপনার দোজ হু হি অর শি মাইট ওয়ার্ক ইন দ্য গার্মেন্ট সেক্টর। সো এরকম ডিফারেন্ট গ্রুপ অফ পিপলকে আমি কী করলাম, আমি গ্যাদার করলাম। সো এভরি ওয়ান হু হি অর শি মাইট রিপ্রেজেন্ট ফ্রম ডিফারেন্ট গ্রুপস ইন দ্য সোসাইটি, দোজ হু আর লিভিং ইন আওয়ার সোসাইটি। তো এরকম 8-10 জনকে আমি গ্যাদার করার পরে উই উইল স্টার্ট হ্যাভ আ ডিসকাশন। সো দেয়ার উইল বি আ মডারেটর, যে নাকি অ্যাকচুয়ালি হু উইল বি দ্য লিড কোয়েশ্চেন্সগুলো করবে। সো দে উইল হ্যাভ ডিসকাশনস যে অ্যাকচুয়ালি সে এই যে ইনক্রিজ ইন প্রাইস, এই যে ফুয়েল প্রাইস, মানে সব কিছুর দাম যে বেড়ে যাচ্ছে ইনফ্লেশনের কারণে, কার লাইফ কীভাবে ইম্প্যাক্ট হচ্ছে। সে আগে তার স্যালারি দিয়ে, এভরি মান্থের স্যালারি দিয়ে কী কী জিনিসগুলো অ্যাভেল করতো, এখন সে কী কী অ্যাভেল করতে পারতেছে, অ্যান্ড হাউ হি অর শি ইজ অ্যাডজাস্টিং উইথ দ্যাট ইনক্রিজ ইন প্রাইস, ঠিক আছে? সো তার হয়তো ইনকাম বাড়ে নাই, তার স্যালারি 20,000-ই আছে, তো 20,000 বাট জিনিসের দাম বেড়ে গেছে, তাই না? তেলের দাম বাড়ছে, আটার দাম বাড়ছে, আপনার রাইসের দাম বাড়ছে, তো সব কিছু দাম বেড়ে গেছে। সো এখন রাইস তো আপনি না খেয়ে থাকতে পারবেন, আপনার তো অ্যাফোর্ড করতে হবে, তার মানে আপনি ইউ হ্যাভ টু কনজিউম লেস সামওয়্যার এলস, অন্য কোথাও আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। হয়তো আপনি দেখা যেত এভরি উইকে আপনার কিডসদেরকে নিয়ে বাইরে যেতেন, সেটা ইউ হ্যাভ টু স্টপ, যে আমি বাইরে খেতে যেতাম, আমি বাইরে এখন আর খেতে যাবো না, আই হ্যাভ টু অ্যাফোর্ড অ্যাট হোম, রাইট? দেখা যেত আমি এভরি উইকে আমি একটা 1,000 টাকা একটা বাজেট রাখতাম, যেটা নিয়ে আমি ইউজ টু গো আউট উইথ মাই ফ্যামিলি অ্যান্ড হ্যাভ সাম গুড ফুড অর সামথিং লাইক দ্যাট, কোথাও ঘুরতে যেতাম। সো ওই জায়গাগুলো তো কাটিং, তাই না? এখানে এখন বুঝতে হবে যে হাউ অ্যাকচুয়ালি ইম্প্যাক্টিং আওয়ার দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ এভরি ওয়ান, বুঝতে পেরেছেন? সো এটা হচ্ছে ফোকাস গ্রুপ। ইট ক্যান বি এনি টপিক, ধরেন আপনারা কি টপিক নেন, ডু গাইজ হ্যাভ চোজেন এ টপিক? হ্যাঁ, আপনার এমন টপিকই চুজ করেন নাই? ওকে, ও আচ্ছা, প্রেজেন্টেশন কার? অদিতি মিসের? আচ্ছা আচ্ছা, কিসে অদিতি মিস কি ক্লাস নেয় আপনাদের? ও আচ্ছা আচ্ছা, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রেজেন্টেশন, বুঝতে পারছি। মানে আপনারা হচ্ছে সবসময় ডেডলাইনের আগে কাজ করেন আর কি, বুঝতে পারছি। আপনাদের প্রেজেন্টেশন জানি কবে? 10 তারিখে দিয়েছি, রাইট? হ্যাঁ, 10 তারিখে। তাহলে আমরা হয়তো 8 তারিখে আপনাদের হয়তো রিভিউ ক্লাসটা নেওয়ার ট্রাই করবো, আমাদের যদি সিলেবাস শেষ হয়ে যায়। আই গেস এই 2 উইকে আপনাদের সিলেবাস শেষ হয়ে যাবে, তাই না? তখন আমরা এই 2 উইকে সিলেবাসটা শেষ হয়ে যাবে, আমরা রিভিউ ক্লাসটা নিয়ে নেবো 8 তারিখে, আর 9 তারিখে উইল বি হোল প্রেজেন্টেশন। কিন্তু আমার না মনে পড়তেছে দেয়ার ইজ সামথিং রং, আমি কি প্ল্যানিং করছিলাম, জাস্ট গিভ মি আ মোমেন্ট, হ্যাঁ, কারণ আমি ক্লাস না এতগুলো ধরি নাই, এখন তো দেখতেছি দাঁড়ান। দিয়েছিলাম না, একটু দেখি তো, না আমার মনে হচ্ছে যে আই এম মিসিং সামথিং। আচ্ছা, অনলাইন ক্লাস টেস্ট ডান আপনাদের, রাইট? চ্যাপ্টার 3, 4, 6 এর উপরে গ্রুপ প্রেজেন্টেশন 5 মার্কস, 10 সেপ্টেম্বর হবে, স্যাটারডে ডিউরিং ক্লাস টাইম। ওকে, রিসার্চ রিপোর্ট 13 সেপ্টেম্বর, আর রিভিউ ক্লাস উইল বি টেকেন অন 10 সেপ্টেম্বর। তো রিভিউ ক্লাস 10 সেপ্টেম্বর আসলো কেন? স্যাটারডে ডিউরিং ক্লাস টাইম 3 to 4। সো আমার তো মানে আমরা কি মানে আর উই আহেড, মানে আমরা হয়তো যেভাবে প্ল্যান করছিলাম সেটা হচ্ছে আমরা আগে আছি, এরকম কিছু? হ্যাঁ, আই গেস। ও আমরা মনে চ্যাপ্টার 5টা ধরছিলাম 2 ক্লাসেস, নাকি এখানে আমরা কোনো চ্যাপ্টার মিস করতেছি?
না আই গেস চ্যাপ্টার 8 এই তো ঠিকই আছে, আপনাদের তো আর কোনো চ্যাপ্টার দিই নাই। আমি দেখেন তো চ্যাপ্টারগুলো কোনটা কোনটা দিয়েছি, আপনারা সেভ করছিলেন? হ্যাঁ হ্যাঁ এগুলো তো সব হয়েছে। আই গেস উই আর আহেড, ওকে উই আর গুড উইথ ইট। হ্যাঁ কোনো সাজেশন, এই এক সাজেশন তো একটাই, আবার কি বারবার সাজেশন দিব নাকি? আমি এবার টপিক ওয়াইজ দিয়ে দিব, বুঝছেন? সো ইটস নট উইল বি দ্য ডিরেক্ট কোয়েশ্চেন্স, মানে কোন কোন টপিকের উপরে কোয়েশ্চেন্স থাকবে, ইউ উইল গেট টু নো দ্যাট, ঠিক আছে? আচ্ছা যাই হোক, বারবার। আচ্ছা লেটস প্রসিড। কই গেলাম আমরা? where we research method 6 8, where is chapter 8? oops আচ্ছা সো এখান থেকে আমরা করছিলাম। সো রোল অফ দ্য মডারেটর, তো মডারেটর অ্যাকচুয়ালি কি রোল প্লে করবে, লেটস হ্যাভ এ লুক। সো মডারেটর এখানে যেটা করবে, দ্য সিলেকশন অফ অ্যান্ড রোল প্লেড বাই দ্য মডারেটর আর ক্রিটিক্যাল। দ্য মডারেটর ইন্ট্রোডিউসেস দ্য টপিক, observes and takes notes and or tapes the discussion. The moderator also ensures that all members participate in the discussion and that no member dominates the group. তাহলে সে আমি এতক্ষণ কি বললাম, মডারেটর আমি একটা রোল প্লে করতেছি, আপনারা হচ্ছে সবাই পার্টিসিপেন্টস। হ্যাঁ, সো এইখানে হচ্ছে যে এভরিওয়ান উইল পার্টিসিপেট অ্যান্ড নো ওয়ান উইল ডমিনেট, কেউ কারোর উপরে ডমিনেট করবে না। সো এভরিওয়ান উইল পার্টিসিপেট অ্যান্ড শেয়ার দেয়ার পয়েন্ট অফ ভিউজ। অ্যান্ড মডারেটর যেটা করবে, হি মাইট রেকর্ড দ্য হোল সেশন, যেটা মানে হি ক্যান রেকর্ড ইট, অর হোয়াট হি ক্যান ডু, হি ক্যান অবজার্ভ, ওখান থেকে হি ক্যান টেক নোটস যে অ্যাকচুয়ালি কে কী বলতেছে। সো হি উইল প্লে দ্য রোল অ্যাজ অ্যান অবজার্ভার, অ্যান্ড এখান থেকে ওভারঅল তাদের যে ন্যাচারাল যে ডিসকাশনটা হবে ওইটার থেকে হি উইল ট্রাই টু গ্যাদার অর কালেক্ট ইনফরমেশন। বুঝতে পেরেছেন? সো এটা হচ্ছে ফোকাস গ্রুপ। তো ফোকাস গ্রুপ জিনিসটা বুঝছেন আপনারা? হোয়াট ইজ দ্য ফোকাস গ্রুপ? 8 থেকে 10 জনের একটা গ্রুপ আমরা ফর্ম করব, যেই ফর্ম গ্রুপের একজন মডারেটর থাকবে, তারা একটা সার্টেন ডিসকাশন, তাদেরকে ওই টপিকটা ইন্ট্রোডিউস করে দেওয়া হবে। ওই টপিকটা ইন্ট্রোডিউস করার পরে দে উইল টক অ্যামাং ইচ আদার, তারা নিজেদের মধ্যে ওই ব্যাপারটা নিয়ে কথা বলবে। কথা বলার পরে দে উইল গেট টু আন্ডারস্ট্যান্ড যে অ্যাকচুয়ালি হোয়াটস গোয়িং অন, অ্যান্ড মডারেটরের রোল হবে টু টেক নোটস অন দোজ। বুঝতে পেরেছেন? দ্য নেচার অফ ডেটা অবটেইনড থ্রু ফোকাস গ্রুপস। তো ফোকাস গ্রুপস থেকে কী ধরনের ডেটা অ্যাকচুয়ালি অবটেইন করি আমরা, দেখেন। Data obtained through these homogeneous group members are the least expensive of the various data collection methods and used for quick analysis, providing mostly qualitative and quantitative information. তাহলে এই যে ফোকাস গ্রুপটা ইজি না, 8-10 জন মেম্বার কালেক্ট করা, তো ইটস নট দ্যাট আ বিগ ডিল, তাই না? এটা কালেক্ট করে আপনি একটা মডারেটর থাকলে বা ওটা নিয়ে আপনি ইজি করলেন। ইটস আ ভেরি ইজিয়েস্ট অ্যান্ড মানে ওয়ান অফ দ্য চিপেস্ট, মানে কোয়াইট লেস এক্সপেন্সিভ, ইটস নট দ্যাট এক্সপেন্সিভ। আপনি হয়তো কাউকে এভাবে ইনভাইট করলেন। সো ইউজুয়ালি আপনি মোস্টলি কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ বোথ ইনফরমেশন পাওয়াটা এখানে সম্ভব। সো উই নো হোয়াট ইজ কোয়ালিটেটিভ ডেটা অ্যান্ড কোয়ান্টিটেটিভ ডেটা। ডু ইউ নো কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ ডেটা? কোয়ালিটেটিভ কোনটা রাকেশ? কোয়ালিটেটিভ কোনটা আর কোয়ান্টিটেটিভ কোনটা? কি মনে আছে? কোয়ান্টিটেটিভ হচ্ছে যেটা নাম্বার কোয়ান্টিফাই করা যায়, আমি যেটা বলেছিলাম এইজ, নাম্বার। আর কোয়ালিটি কি? একটা হচ্ছে কোয়ালি আর একটা কোয়ান্টি, টি দিয়ে যেটা মানে কোয়ান্টিফাই করা যায় না, কোয়ান্টিটি। কোয়ান্টিফাই বললে বুঝবেন যে সামথিং রিলেটেড টু নাম্বার। আর যেটা কোয়ালিটেটিভ, যেটা হচ্ছে দ্যাট ইজ মোর লাইক ইউর সাবজেক্টিভ থিংস লাইক ইউর ফিলিংস, ইমোশনস, হ্যাঁ, মোটিভেশন, এই জিনিসগুলো হচ্ছে কোয়ালিটেটিভ। ওকে, তো ফোকাস গ্রুপস আর ইউজড ফর কি? এক্সপ্লোরেটরি স্টাডিজ। ওই যে আমরা বলেছিলাম না এক্সপ্লোরেটরি স্টাডিজ, ওই যে লাস্ট ক্লাসে তো বললাম এক্সপ্লোরেটরি স্টাডি, মনে আছে? যে আমরা কি এক্সপ্লোর করার জন্য, যেটার জন্য আমাদের জন্য কোনো এক্স্যাক্ট কোনো ফ্যাক্ট ফাইন্ড নাই, বাট এটা আমরা কি করা যায়, উই ট্রাই টু ফাইন্ড আউট সামথিং, ডিসকভার সামথিং নিউ। যে যেটা আমরা উই ট্রাই টু ডিসকভার সামথিং, সেটার ক্ষেত্রে সাধারণত ফোকাস গ্রুপটা ইউজ করা হয়। ওকে, মেকিং জেনারেলাইজেশনস বেসড অন দ্য ইনফরমেশন জেনারেটেড বাই দ্যাম। তার মানে জেনারেলাইজ করে, কারণ ওই যে কী হয়, এক্সপ্লোরেটরি স্টাডিতে তো অলরেডি এস্টাবলিশ কিছু থাকে না, তাই না? আমরা নতুন করে একটা জিনিস বের করার চেষ্টা করি, নতুন হতে পারে, ডিসকভার করার ট্রাই করি। তো ওই ক্ষেত্রে দেখা যায় ফোকাস গ্রুপটা অনেক হেল্প করে ইন কন্ডাক্টিং এক্সপ্লোরেটরি স্টাডিজ। আমরা উই হার্ড অ্যাবাউট দিস টার্ম লাইক এক্সপ্লোর করা। এক্সপ্লোর করার নাম শুনছি না আমরা? এক্সপ্লোর মানে কি? মানে টু জাস্ট গো অ্যান্ড ফাইন্ড সামথিং নিউ অ্যান্ড টু, মানে একটা কোনো নতুন কিছুর সাথে একটা
নিজেকে করা আর কি, খুঁজে বের করা, সেটাই হচ্ছে এক্সপ্লোর করা। তো জেনারেলাইজ করতে পারি অ্যান্ড কন্ডাক্টিং স্যাম্পল সার্ভিস। এখন ফোকাস গ্রুপ আরেকটা জিনিস করতে পারে কি, ভিডিও কনফারেন্সিং। If regional variations in responses are expected, several focus groups can be formed, including trained moderators at different locations. This process is facilitated through video conferencing. এখন ধরেন আপনার একটা রিজিওনাল যদি কোনো একটা ফ্যাক্ট থাকে, এখন সবার তো সেম না। চিটাগংয়ের মানুষের এক ধরনের কালচার, চট্টগ্রামের মানুষের এক ধরনের কালচার, সিলেটের মানুষের এক ধরনের কালচার, হ্যাঁ, আবার অরিজিনাল ঢাকাইয়া যারা খাস তাদের এক ধরনের কালচার, ঠিক কি না? সো এখন উইদিন বাংলাদেশের মধ্যেই যদি ডিফারেন্ট গ্রুপসের সাথে ডিফারেন্ট মতামত কী, এখন এটা তো আমরা দেখতে হলে তো আমাদের ডিফারেন্ট গ্রুপসকেও আমরা উই ক্যান কোঅর্ডিনেট কীভাবে করতে পারি। দেখা যাচ্ছে যে আমি চিটাগংয়ের থেকে একটা গ্রুপে আমি এরকম একটা ফোকাস গ্রুপ করলাম, আবার সিলেটে একটা গ্রুপের সাথে করলাম, অ্যাজ ওয়েল অ্যাজ ঢাকা একটা গ্রুপে, 3টা গ্রুপের সাথে করে আমি জাস্ট একটা ওভারঅল বাংলাদেশের সিনারিওটা কি, বাংলাদেশের মানুষের উপরে কী ইম্প্যাক্ট করছে ওই জিনিসটা আই ক্যান অ্যানালাইজ, রাইট? সো ওইটাই বলছো, উইথ দ্য হেল্প অফ ভিডিও কনফারেন্সিং উই ক্যান ডু দ্যাট। বুঝতেছেন আপনারা? এবার আসেন প্যানেলস। সো অ্যানাদার ওয়ে ইজ লাইক প্যানেলস। So first we got to know about focus groups, right? Now we are talking about panels. So panels se jeta bolteche, focus groups meet for a one time group session, right? Panels of members meet more than once. Okay? Individuals are randomly chosen to serve as panel members for a research study. তো ফোকাস গ্রুপটার সাথে সবসময় মনে রাখবেন, ফোকাস গ্রুপ আর প্যানেলসের মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে ফোকাস গ্রুপস মিট অনলি ওয়ান্স, শুধু একবারই মিট করবে, এটার পরে দ্যাটস বিং ডিসমিসড, ওই গ্রুপটা নিয়ে আমরা উই উইল নট ওয়ার্ক, ঠিক আছে? whereas প্যানেল মেম্বার্স মিট মোর দ্যান ওয়ান্স, তারা দে উইল গো ফর কনজিকিউটিভ মিটিংস, আফটার ওয়ান্স একবার মিট করলো, করার পরে দে উইল মিট অ্যানাদার টাইম। সো যখন হবে সেটাকে আমরা সাধারণত বলবো প্যানেলস। Individuals are randomly chosen to serve as panel members for a research study. বুঝতে পেরেছেন? এখানে there are mainly two panels, so one is static and the other one is dynamic. একটা হচ্ছে static panels, আরেকটা কি হচ্ছে dynamic panels. Panels can be either static. Static কোনটা? The same members serve on the panel over extended period of time. So ওই প্যানেলটাতে, ওই গ্রুপ অফ পিপলটাতে যারা নাকি সেম মেম্বারসটাই থাকবে, দ্যাট উইল বি স্ট্যাটিক, ইট উইল নট চেঞ্জ, ঠিক আছে? সেম মেম্বার দ্য ওভার দ্য সেভারাল যে কনজিকিউটিভ মিটিংসগুলো হবে সেটাতে দেয়ার উইল বি দ্য সেম মেম্বার্স, কোনো চেঞ্জেস আসবে না। সো দ্যাট উইল বি কল্ড স্ট্যাটিক, ওকে? অর ডাইনামিক। ডাইনামিক মানে কি? ভ্যারিয়েশন, তাই না? ডাইনামিক বলি না আমরা, উই হ্যাভ টু ট্রাই টু হ্যাভ ডাইনামিক স্কিলস। ডাইনামিক মানে কি? মাস্ট হ্যাভ ইউ মাস্ট পজেস ভ্যারিয়াস স্কিলস। সো ডাইনামিক হলে কি ডিফারেন্ট হবে। সো ডাইনামিক তার মানে শুনেই বোঝা যাচ্ছে দ্য প্যানেল মেম্বার্স চেঞ্জ ফ্রম টাইম টু টাইম অ্যাজ ভ্যারিয়াস ফেজ অফ দ্য স্টাডি অ্যান্ড ইন প্রগ্রেস। বাট ওই ডাইনামিকে হবে, স্ট্যাটিকে হবে সেম মেম্বার থাকবে, বাট ডাইনামিকে ওভার টাইম টু টাইম প্যানেল মেম্বার্সরা চেঞ্জ হয়। বুঝতে পারছেন? সো এখানে আমরা কয়টা জিনিস বুঝলাম। ফোকাস গ্রুপে সেম গ্রুপ মানে যে নাম্বার অফ পিপলগুলো থাকে সেটা শুধু একবার মিট করে, রাইট? এরপরে দ্যাট ইজ বিং ডিসমিসড, ওই গ্রুপটা নিয়ে আর কাজ করা হয় না। বাট প্যানেল মেম্বার্সরা দে মিট অন কনজিকিউটিভ মিটিংস ফর নাম্বার অফ পিরিয়ড, কয়েকটা সেভারাল মিটিংস অ্যাটেন্ড করে। অ্যান্ড এই প্যানেল মেম্বার্সের মধ্যে দেয়ার আর টু ডিফারেন্সেস, একটা হচ্ছে স্ট্যাটিক প্যানেল আর একটা হচ্ছে ডাইনামিক প্যানেল। স্ট্যাটিক প্যানেলে ওভার দ্য নাম্বার অফ মিটিং সেম নাম্বার অফ পিপলই থাকে, একইজন মানুষই, তাদেরকে কোনো চেঞ্জ করা হয় না। সেই 4-5টা মিটিং হলে এর মধ্যে সব সেম মানুষরাই থাকবে। whereas ডাইনামিক প্যানেলে এই 4-5টা মিটিংয়ে ডিফারেন্ট মিটিংসে পিপল উইল চেঞ্জ, সিম্পল অ্যাজ দ্যাট। বুঝতে পারছেন? The main advantage of the static panel is that it offers a good and sensitive measurement of the changes that take place between 2 points in time. হ্যাঁ, এখন স্ট্যাটিক প্যানেলের অ্যাডভান্টেজেসগুলো কি দেখেন, সেম পিপল বাট মিটিং অ্যাট ডিফারেন্ট টাইম পিরিয়ডস। সো এখন 1 মাস আছে, আবার 1 মাস পরে বা 6 মাস পরে মিট করলো, তার মানে সেম পিপলটাই এখন কিভাবে কি কথাগুলো বলে গেছে আজকে এবং 6 মাস পরে এসে তারা কি কথা বলতেছে, এটা কিন্তু দিস ইজ দ্য টাইম, যে ওভার টাইম তাদের কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা বা তাদের মানে থিঙ্কিং কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা, এটা কিন্তু ক্রুশাল ব্যাপার। সো স্ট্যাটিকের এটা একটা অ্যাডভান্টেজ। whereas ডাইনামিকের অ্যাডভান্টেজটা কি, দ্য ডিসঅ্যাডভান্টেজটা কি স্ট্যাটিকের? দ্য ডিসঅ্যাডভান্টেজ ইজ দ্য প্যানেল মেম্বার শুড বিকাম সো সেন্সিটাইজড to the changes due to the endless continuous interviews that their opinions might no longer be representative. So what might happen? তো তারা সেন্সিটিভাইজড হয়ে গেল, মানে তারা ওই একটা জিনিসের উপরে অনেকেই মানে বায়াসড হয়েছে আর কি, মানে একটা জিনিসের উপরে মেইনলি ফোকাসড হয়ে যাচ্ছে, দের ইজ নো সাচ ভ্যারিয়েশন। সো দেখা যাচ্ছে ওভার দ্য নাম্বার অফ মিটিংস তারা একই জিনিসই বারবার রিপিট করতেছে, দ্যাট মাইট হ্যাপেন। ওভার দ্য নাম্বার অফ মিটিংস when we are expecting something new বা ডিফারেন্ট কিছু, বাট ওখানে দেখা যাচ্ছে
না নিউ কিছু না আসে দেয়ার কি মেম্বার্স সো সেন্সিটাইজ টু দ্য চেঞ্জেস ডিউ টু এন্ডলেস কন্টিনিউয়াস ইন্টারভিউজ দ্যাট দেয়ার অপিনিয়ন্স মাইট নো লঙ্গার বি রিপ্রেজেন্টেটিভ। সো একই জিনিসই দেখা যাচ্ছে রিপিটেশনস হয়ে যাচ্ছে। ওকে, এবার দেখেন unobtrusive measures. Unobtrusive measures কি বলছেন? Trace measures or unobtrusive measures originated from a primary source that does not involve people. One example is the wear and tear of journals in a university library which measures their popularity, frequency of use or both. আবার কিছু এখানে unobtrusive measure আছে, ঠিক আছে? unobtrusive measures গুলা কি কি? Originated from a primary source, যেখানে আমরা আনঅবট্রুসিভ মেজার্স আমরা কোনো মানুষকে ইনভলভ করি না। কথাটা বুঝেন, মানুষকে ইনভলভ করি না বলতে এখানে আমরা জিনিসটা হচ্ছে আমরা সেটাকে করি সে সাপোজ ওয়ান এক্সাম্পল ইজ দ্য ওয়্যার অ্যান্ড টিয়ার অফ জার্নালস ইন আ লাইব্রেরি, ইউনিভার্সিটি লাইব্রেরি উইচ মেজার্স দেয়ার পপুলারিটি, ফ্রিকোয়েন্সি অফ ইউজ অর বোথ। তার মানে বই, লাইব্রেরিতে বই থাকে না, বই থাকে বা জার্নাল থাকে, তো কোন বইটা বেশি পুরান হয়ে যায়, ছিঁড়ে যায়, কোন বইটা বেশি হয় এরকম, যে বইটা বেশি ইউজ করা হয়, বেশি পড়া হয়, ঠিক কি না? যে জিনিসটা আপনি অনেক বেশি ইউজ করতেছেন, বেশি পড়তেছেন, সেটাই তো। তার মানে এখন একটা অনঅবট্রুসিভ মেজার্স হইতে পারে আমি ওই বইটা দেখে অ্যানালাইজ করতে পারি এই বইটার পপুলারিটি অনেকটা বেশি, কোন বইটা সবচেয়ে বেশি পড়া হয়েছে, মানে কোন বইটা সবচেয়ে বেশি হয়তো গেছে, এই যে ওয়্যার অ্যান্ড টিয়ার, কোন বইটা বেশি নষ্ট হয়ে গেছে। তার মানে বুঝতে হবে যে যেই বইটা বেশি নষ্ট হয়ে গেছে তার মানে ওই বইটা অনেক বেশি পড়া হয়েছে ওই বইটার উপরে ইয়াতে। সো ওইটা হচ্ছে একটা আনঅবট্রুসিভ মেজার্স, তাই না? তো এটা একটা ক্যান বি। সো ওখানে আমরা আনঅবট্রুসিভ মেজার্সে উই ডোন্ট ইনভলভ পিপল। সো জাস্ট আমরা তাদের কি দেখি জিনিসটা একটা লাইব্রেরিতে তাদের পপুলারিটি অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ বোথ। বুঝতে পারছেন? এবার আসেন যে সেকেন্ডারি সোর্সেস কি বলতেছে, যে সেকেন্ডারি সোর্সেস লেটস, তো আমরা প্রাইমারি কিছু সোর্সেস দেখলাম, এবার সেকেন্ডারি সোর্সেস। ইনফরমেশন গ্যাদার্ড বাই সামওয়ান আদার দেন দ্য রিসার্চার কন্ডাক্টিং দ্য কারেন্ট স্টাডি। অন্য কেউ ডাটাটা কালেক্ট করছে, আপনি যে রিসার্চ স্টাডিটা করতেছেন অ্যাপার্ট ফ্রম দ্যাট অন্য কোনো পারপাসে বা অন্য কোনো রিসার্চের জন্য যে ডেটাটা কালেক্ট করছে সেটাকে আমরা বলতেছি কি সেকেন্ডারি সোর্সেস, রাইট? তাহলে সেকেন্ডারি সোর্সেস কী কী হইতে পারে দেখেন, বুকস হইতে পারে, পিরিয়ডিক্যালস হইতে পারে, গভর্নমেন্ট পাবলিকেশনস of economic indicators, census data, statistical abstracts, databases, the media, annual reports of companies, etc. and so on. অনেক কিছু হতে পারে। সে এখন আপনি যদি আপনার করেন তাহলে আপনি কিছু ইকোনমিক ডেটা পাবেন না। এখন আপনি বাংলাদেশের ইকোনমিক অবস্থা যদি মানুষের জাজ করতে মানে করতে অ্যানালাইজ করতে চান, আপনি কি বাংলাদেশের ইকোনমিক ব্যুরোর কিছু অ্যানালাইসিস আছে, ইকোনমিস্টদের আছে, কারেন্ট মানে নিউজগুলোর থেকে আপনি অনেক কিছু ডেটা কালেক্ট করতে পারবেন, তাই না? দেয়ার আর সেভারাল ওয়েজ, ইন্টারনেটে আছে। সো ওই যে ডেটাগুলো আছে, যে পিরিয়ডিক্যালস বলেন, বই আছে, তারপর বিভিন্ন গভর্নমেন্ট পাবলিকেশন আছে, যে যারা নাকি ইকোনমিক সেন্সাস আছে, এই যে জিনিসগুলো অ্যান্ড সো অন, ডিফারেন্ট সোর্স আছে যেটা নাকি আপনার রিসার্চের ব্যতীত অন্য কোনো পারপাসে যে ডেটাটা কালেক্ট করা হয়েছে বা জিনিসটা রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো সেটাকে আমরা মেইনলি সেকেন্ডারি সোর্সেস বলতেছি। কেস স্টাডিজ অ্যান্ড আদার আর্কাইভাল রেকর্ডস, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ডেটাবেস রেডিলি এটসেট্রা। দ্য অ্যাডভান্টেজ অফ সিকিং সেকেন্ডারি ডেটা সোর্সেস ইজ সেভিংস ইন টাইম অ্যান্ড কস্ট অফ অ্যাকোয়ারিং ইনফরমেশন। তাহলে অ্যাডভান্টেজ অফ সেকেন্ডারি ডেটা কি দেখেন, এটা আপনাকে নতুন করে কালেক্ট করতে হচ্ছে না, ইটস অলরেডি রেডিলি অ্যাভেলেবেল। হ্যাঁ, সামওয়ান হ্যাজ অলরেডি কালেক্টেড ইট, সো এটা আপনার জন্য খুবই এক্সারসাইজ ইজি, ইউ জাস্ট গেট ইট, মানে ইউ জাস্ট কালেক্ট দ্য ডেটা অ্যান্ড ইউজ ইট। সো আপনাকে কিন্তু নতুন করে আলাদা করে এটার জন্য ইউ ডোন্ট হ্যাভ টু কালেক্ট ইট। বুঝতে পেরেছেন? সো আরেকটা জিনিস আমরা দেখতেছি যে ডেটা কালেকশন মেথডসের মধ্যে দেখেন আর কি কি হতে পারে। ইন্টারভিউ তো আপনারা জানেন যে কীভাবে ইন্টারভিউ করেন। ইন্টারভিউ ক্যান বি আ ওয়ে অফ কালেক্টিং কি ডেটা, রাইট? অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিং কোয়েশ্চেন্স। তো আমরা কিছু যে কোয়েশ্চেন্স ফর্ম করেছিলাম না, আপনারা দেখেছিলেন না যে কোয়েশ্চেন্স ফর্ম করেছিলাম, কীভাবে ওই কোয়েশ্চেনগুলো ওই যে অ্যাচিভমেন্ট মোটিভেশন রিলেটেড কোয়েশ্চেন্স দেখেছিলাম চ্যাপ্টার 6-এ, মনে আছে আপনাদের? ওই যে অ্যাচিভমেন্ট মোটিভেশন, একটা মানুষ যে কাজ পাগল হয় সারাক্ষণ, হি ইজ অলওয়েজ অবসেসড উইথ ওয়ার্ক, হি ইজ সো ওয়ার্কোহলিক। সো এরকম যে আমরা কোয়েশ্চেনার্স দেই না, যে কোয়েশ্চেন্স দেই যে কে কতক্ষণ, সো অ্যাডমিনিস্ট্রেটিং কোয়েশ্চেনার্স, তো ওই কোয়েশ্চেনার্সগুলো অ্যাডমিনিস্ট্রেটিং করতেছেন। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ অবজার্ভিং পিপল, আপনি মানুষকে দেখে অনেক কিছু কি ইউ ক্যান, এখন আমি কিন্তু দেখে আপনাদেরকে অনেকে বুঝতেছি, ঠিক আছে, কে কে অ্যাটেন্টিভ না সেটাকে আমি দেখে আপনাদেরকে বুঝতেছি না, বুঝতেছি কিন্তু মানে আই ক্যান গেস। আবার কে কে বুঝতেছে না সেটাও কিন্তু ফেশিয়াল এক্সপ্রেশনস,
মানে আই কন্ট্যাক্টস এই জিনিসগুলো দিয়ে কিন্তু ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, যে কে কনফিউজড, কে বুঝছে, হ্যাঁ, আবার কে না বুঝেও বুঝতেছে, মাথা নাড়তেছে, হ্যাঁ বুঝছি। সো এই জিনিসগুলো কিন্তু কিছুটা হলে মানে দের ইজ আ উই ক্যান আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য অবজারভেশন, বুঝতে পারছেন? সো ওই যে অবজারভেশনটা আছে, ওই অবজারভেশন থেকে হোয়াট হ্যাপেন্স, সো উই ক্যান অ্যাকচুয়ালি মানে রিড পিপল, মানে বলে না উই ক্যান রিড পিপল। রিড পড়া মানে কি, আপনাকে পড়া মানে ওই পড়া মানে আপনি কি থিঙ্ক করতেছেন বা আপনার মাথায় কি চলতে পারে বা আপনার কি ফিলিংস হচ্ছে, উই ক্যান আন্ডারস্ট্যান্ড টু সাম এক্সটেন্ট। যে আপনার ফেশিয়াল এক্সপ্রেশনস, হ্যাঁ, ওই জিনিসগুলো দেখে কিছুটা বোঝা যায় না, আবার অনেক সময় বোঝাও যায় না, বিকজ অনেকে দে ডোন্ট শো দের মানে ওদের এক্সপ্রেশনসে ওরা শো করে না। তার মানে অবজার্ভিং পিপল অ্যান্ড ফেনোমেনা আর দ্য থ্রি মেইন ডেটা কালেকশন মেথডস। তাহলে ডেটা কালেকশন মেথডসে কী কী আছে? তিনটে। একটা আছে ইন্টারভিউর মাধ্যমে ডিরেক্ট পার্সোনাল ফেস টু ফেস ইন্টারভিউ হবে, আরেকটা হচ্ছে কোয়েশ্চেনার দিলাম, কোয়েশ্চেনার অ্যাডমিনিস্ট্রেটর দিলাম, কোয়েশ্চেনগুলো সবাই অ্যান্সার করলো, আর আরেকটা হচ্ছে আমি কি অবজার্ভ করে মানুষ কীভাবে কি তার পারচেজিং প্যাটার্ন, পারচেজিং বিহেভিয়ার সব কিছু অ্যানালাইসিস করে আই ক্যান কাম আপ যে অ্যাকচুয়ালি হোয়াটস গোয়িং অন। বুঝতে পেরেছেন? তারপরে যেটা বলতেছে কম্পিউটার অ্যাসিস্টেড সার্ভিস। কম্পিউটার অ্যাসিস্টেড সার্ভিসে যদি বলি তাহলে কি আছে দেখেন, হেল্প ইন ইন্টারভিউইং অ্যাজ ওয়েল অ্যাজ প্রিপেয়ারিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কোয়েশ্চেন্স ইলেকট্রনিক্যালি। কম্পিউটার অ্যাসিস্টেড সার্ভিস আছে না, এখন তো আমরা অনলাইনে সার্ভে করি, এখন কি আমরা যে জায়গায় জায়গায় কোয়েশ্চেনের দেই, পেপার নষ্ট, টাইম নষ্ট, এনার্জি, এখন কি করি আমরা ইমেলের মাধ্যমে, আবার বেসিক কিছু সফটওয়্যার আছে লাইক সার্ভে মাঙ্কি, গুগল ফর্মস, এই জিনিসগুলোতে ইজিলি উই ক্যান গো ফর কি আমরা মানে ডেটা কালেক্ট করতে পারি। তাহলে কম্পিউটার অ্যাসিস্টেড সার্ভিস হয়ে গেছে, এখন ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিলাম, বা আমি একটা সে গুগল ফর্মসের মাধ্যমে ইমেল করে পাঠিয়ে দিলাম, সো এইভাবে আমি আই ক্যান কালেক্ট দ্য কোয়েশ্চেন্স। সো হেল্প ইন ইন্টারভিউইং অ্যাজ ওয়েল অ্যাজ প্রিপেয়ারিং অ্যাডমিনিস্ট্রেটিং কোয়েশ্চেন্স ইলেকট্রনিক্যালি। ইলেকট্রনিক্যালি এখন কি ইন্টারভিউ নিতে অনেক সময় ইজি হয়, দেখেন ইন্টারভিউ কী হয়, রেকর্ড করা হচ্ছে। সো রেকর্ড করার হলে দেখা যাচ্ছে আমি অবজারভেশনের ক্ষেত্রে অনেক সময় হেল্প করে, সো আমি কম্পিউটারে রেকর্ড করতেছি, রেকর্ড করার দেখার পরে সেই পার্সনটা কীভাবে বিহেভ করলো, 1 ঘন্টা তার ফেশিয়াল রিয়াকশনস কী ছিল, ওখান থেকে রিড করা যায়, রাইট? সো কম্পিউটার ইজ তারপর বিভিন্ন অনেক যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, যেগুলো এখন মানুষকে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এমনভাবে করা আছে, দোজ হু ক্যান রিড ডেটা, মানে মানুষের মতো থিঙ্ক করতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এক্স্যাক্টলি। ইন্টারভিউজ আনস্ট্রাকচার্ড অ্যান্ড আনস্ট্রাকচার্ড। তো ইন্টারভিউজ এখন দেখেন আমরা ওয়ান অফ দ্য মেইন ওয়ে অফ গেটিং ডেটা ইজ লাইক ইন্টারভিউ। সো ইন্টারভিউ ক্যান বি স্ট্রাকচার্ড অ্যাজ ওয়েল অ্যাজ আনস্ট্রাকচার্ড। তো ইন আনস্ট্রাকচার্ড ইন্টারভিউজে কী থাকে দেখেন, in unstructured interviews the interviewer does not use a planned sequence of questions to be asked of the respondent. The objective of the unstructured interview is to bring some preliminary issues to the surface. তাহলে আনস্ট্রাকচার্ড তো বুঝতেই পারতেছেন জিনিসটা মাইন্ড ম্যাপিং না, আমি অ্যাকচুয়ালি কী জিজ্ঞেস করবো। একটা স্ট্রাকচার্ড ইন্টারভিউতে কী হয় যে আমি 10টা কোয়েশ্চেন নিয়ে আসলাম, এই 10টা কোয়েশ্চেনই আপনাকে করা হবে অ্যান্ড ইউ উইল অ্যান্সার। তো দ্যাটস দ্য স্ট্রাকচার্ড ইন্টারভিউ। আর আনস্ট্রাকচার্ড ইন্টারভিউটা কোনটা, যেটাতে আমি মানে ডিপেন্ড উইল কীভাবে টপিকটা আমাকে কোন দিকে যাচ্ছে ওই টপিকের উপরে বেস করে আমি আস্ক ইউ কোয়েশ্চেন্স। বুঝতে পারছেন? আমি এখন শুরু করলাম, আপনি একটা কোয়েশ্চেন, আমি একটা কোয়েশ্চেন করলাম, একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করলাম, ওইটা আপনি অ্যান্সার দিচ্ছেন, দিতে দিতে আপনি এমন একটা কথা বললেন, তখন আমার মনে হলো যে অ্যাকচুয়ালি আপনাকে এই কোয়েশ্চেনটা করা দরকার, তখন আই উইল আস্ক অ্যানাদার কোয়েশ্চেন। সো দ্যাটস মোর লাইক এন ওপেন ডিসকাশন টাইপের, দ্যাট উই কল দ্যাটস লাইক কি আনস্ট্রাকচার্ড, যে বেস করে যে আমাদের কনভারসেশনটা কোন দিকে যাচ্ছে সেটার উপরে উই উইল I will raise questions, or that is called the unstructured interview. Structured interviews কি হয় দেখেন, structured interviews কি হচ্ছে, structured interviews are those conducted when it is known at the outset what information is needed. তাহলে structured interviews হচ্ছে সেই মানে করা হয় when it is known at the outset what information is needed. আপনি structured interviewতে আপনি জানেন এই 10টা কোয়েশ্চেনেরই অ্যান্সার আমার লাগবে, so I will not ask any other different questions, but I will stick to this list of 10, say 10 হইতে পারে, 15 হইতে পারে, whatever the number of questions, but এই set of questions গুলো আমি ask করব এই because I only need these answers for these questions. বুঝতে পারছেন? That is what we call the structured interviews. হ্যাঁ, so it is known as the outset what information is needed. The interviewer has a list of predetermined questions. ইন্টারভিউয়ের একটা লিস্ট প্রিডিটারমাইন্ড কোয়েশ্চেন থাকে, কী কী কোয়েশ্চেন করবে আগের থেকে সেট করা থাকে, টু বি আস্কড অফ দ্য রেসপন্ডেন্টস আইদার পার্সোনালি থ্রু দ্য টেলিফোন অর থ্রু দ্য মিডিয়াম অফ আ পিসি। সো আপনি অনেক কিছু হইতে পারে, পার্সোনালি আস্ক করতে পারেন, ফেস টু ফেস, ওভার দ্য ফোন হইতে পারে, অর থ্রু সোশ্যাল হোয়াটসঅ্যাপ অ্যান্ড এগুলো হইতে পারে।
Visual aids such as pictures, line drawings, cards and other materials are also sometimes used in conducting interviews. So এখন এমন হইতে পারে যে আমি একটা পিকচার দিলাম, হ্যাঁ, সাপোজ ইন্ডিভিজুয়ালি হইলো, আমি একটা পিকচার দিলাম, পিকচার দেওয়ার পরে একটা কোয়েশ্চেন এমন হইতে পারে যে এই পিকচারটা দেখে আপনি কি রিয়েলাইজ করতেছেন বা আপনার মাথায় কি থটস আসতেছে, আপনি কি চিন্তা করতেছেন সেটা। দেখেন এটা কীভাবে হেল্প করবে। সে আপনি একটা প্রোডাক্ট তৈরি করবেন, সো ওই প্রোডাক্টটার জন্য আপনি প্যাকেজিং করবেন। সো প্যাকেজিংটা ওই ভিজুয়াল এইডটা যদি আপনি আপনার কাস্টমারের কাছ থেকে যদি ডেটাটা কালেক্ট করতে পারেন, কার মাথায় কী আসতেছে, সো আমি একটা নেম দিতে পারি, ব্র্যান্ড, একটা সাধারণত ব্র্যান্ড নেম থাকে, সো আপনি একটা পেস্ট্রি শপ বা বেকারি দেবেন, বা আপনি একটা ধরেন একটা বেকারি হবে, তো বেকারির জন্য আপনি একটা প্যাকেজিং করবেন, হ্যাঁ, বেকারি একটা নাম থাকবে, মানে ফুড প্রোডাক্ট, একটা প্যাকেজিং থাকবে। সো ওই প্যাকেজিংটা কিন্তু আমি আমার কাস্টমারদের কাছ থেকে কিন্তু আই ক্যান গেট দ্যাট ডেটা, যে তারা এই একটা আমি ভিজুয়ালাইজ একটা ইমেজ দিয়ে দিলাম, দেখার পরে এটা আপনারা কেমন ফিল করতেছেন, এইটা জিনিসটা দেখে আপনাদের কী মাথায় আসতেছে, তাই না? তো এরকম। সো যেরকম একটা জিনিস আছে যে ওই যে আপনার প্রাণের যেটা করছে যে কি ওয়েলকাম গুড মর্নিং না কি জানি, ওদের যে কি ওদের প্রাণের কি, আরে প্রাণ যে বেকারি আইটেম সেল করে, আর বেকারি অল টাইম ঠিক আছে, ঠিক আছে না, অল টাইম জিনিসটা নামটা অল টাইম কেন হইল, ঠিক আছে, একটু জাস্ট থিঙ্ক করেন। অল টাইম বিকজ ইটস আ কি হ্যান্ডি স্ন্যাক্স, সে ইউ হ্যাভ আ piece of bun, right? Piece of bun, maybe a cake. So, which is hygienic, you can carry with your time. Whenever you feel hungry, you can have it, right? So, এই জন্য বলতেছে যে all time you can carry it. So, আপনার দেখা যাচ্ছে মানে it's not say a piece of cake হইতে পারে, a piece of bread হইতে পারে, honeycomb হইতে পারে. So, it's carry করাটা অনেক easy because packagingটা এমনভাবে করা, as well as এটা আপনি যখন হলো আপনি you might feel hungry, আপনি you just have a grab a bite of it. So, ওই জিনিসটার ব্র্যান্ডিংটা কিন্তু ওভাবে আসছে all time. সো এখানে আমি আমার ধরেন বেকারি আইটেমের জন্য একটা করতে চাই, ডিজাইনটা আমি আপনাদের কাছে দেখাইতে পারি। সো যেই মানুষটা সবচেয়ে বেশি যেই ডিজাইনটাকে পছন্দ করবে বা যেটার থেকে মানে বিউটিফুল থটস আসবে, যেটা দ্যাট রিলেটস টু বেকারি, ওইটা আমি নিলাম থ্রু ভিজুয়াল এইডস। বুঝতে পারছেন? সাধারণত মার্কেটিংয়ের ক্ষেত্রে এই ধরনের ইউজ হয়ে থাকে। আরেকটা হচ্ছে যে ট্রেনিং ইন্টারভিউয়ার্স। সো ইন্টারভিউয়ার্স যে নিবে তাদেরও তো দে নিড টু বি ট্রেইনড আপ, রাইট? শুধু হলে তো হবে না। When several long interviews are to be conducted, it is often not feasible for one individual to conduct all the interviews. অনেক লম্বা বা অনেক বেশি ইন্টারভিউস যখন হয় তখন এটা ইজ নট পসিবল ফর ওয়ান ইন্ডিভিজুয়াল টু কন্ডাক্ট কি অল দ্য ইন্টারভিউস কন্ডাক্ট করাটা ইজি হয় না। তখন কি হয় যে উই হ্যাভ টু ট্রেন আপ দ্য ইন্টারভিউয়ার্স অ্যাজ ওয়েল। তাহলে কি বলছে, দ্য টিম অফ ট্রেন ইন্টারভিউয়ার্স দেন বিকামস নেসেসারি। Interviewers have to be thoroughly briefed about the research and trained in how to start an interview and how to proceed with the questions, how to motivate respondents to answer, what to look for in the answers, and how to motivate respondents to answer, what to look for in the answers, and how to close an interview. They also need to be instructed about taking notes and coding the interview responses. তার মানে আপনি যখন অনেকগুলো একসাথে ইন্টারভিউ নেবেন তখন কিন্তু আপনাকেও ট্রেন করতে হবে, বিকজ আপনি যে ইন্টারভিউয়ার, আপনি যদি না বুঝেন যে কীভাবে অ্যাকচুয়ালি ডেটাটা কালেক্ট করবো, কার কাছ থেকে কালেক্ট করবো, কীভাবে করবো, ওইটা না বুঝলে দ্যাট ইজ অলসো কি চ্যালেঞ্জ, তাই না? সো আপনাকেও ইউ হ্যাভ টু বি স্কিলড এনাফ অর এক্সপার্ট এনাফ so that you can collect the data from those key interviews, তাই না? তো সেটাই বলছে কীভাবে ডেটা কালেক্ট করবেন, কেমন করবেন, কীভাবে রেকর্ড করবেন, how you will say the questions and what might happen যে হ্যাঁ আপনার ইন্টারভিউয়াররা যদি কোনো একটা কোয়েশ্চেন করে, অপোজ করে বা কোয়েশ্চেন করে, সো how you will react to that, হ্যাঁ? সো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ইন্টারভিউয়ার্সদেরকেও ট্রেন করতে হবে। তা এখন ধরেন আপনি যে আপনার রিসার্চ প্রজেক্টের জন্য কাজ করবেন অ্যান্ড আপনি তো ইন্টারভিউয়ের কাছ থেকে ডেটা নেবেন, তো ডেটা নেওয়ার ক্ষেত্রে আপনি যদি না বুঝেন অ্যাকচুয়ালি ডেটাগুলো কীভাবে নোট ডাউন করবো, কোন ডেটাটা নেওয়া উচিত, কোন ডেটাটা নেওয়া উচিত না, সেটা তো আপনাকে বুঝতে হবে। ইউ মাস্ট বি স্কিল অন দ্যাট, রাইট? তো ওই জিনিসগুলোই বলা হয়েছে। সাম টিপস টু ফলো ইন্টারভিউর ক্ষেত্রে কী কী টিপস ফলো করা উচিত? দ্য ইনফরমেশন অবটেইনড ডিউরিং দ্য ইন্টারভিউ শুড বি অ্যাজ ফ্রি অ্যাজ পসিবল অফ বায়াস. Bias refers to errors or inaccuracy in the data collected. Biases could be introduced by the interviewer, the interview or the situation. তার মানে কি, আমাদের যেটা আমরা কিন্তু অলওয়েজ বলে আসতেছি যে উই মাস্ট কালেক্ট ডেটা দ্যাট ইজ নট বায়াসড, বিকজ বায়াসড হলে তো আপনার রেজাল্টটাও কী হয়ে যাবে, বায়াসড হয়ে যাবে, তাই না? সো ফেয়ার হইতে হবে। সো যেটা না আপনি যেরকম চান, আপনি বলতেছেন আপনি কি মনে করেন যে এই জিনিসটা এটা হওয়া উচিত, মানে এখন বায়াসড হলে কি, এখন সে বায়াসড হলে তো সেই জিনিসটার যেটার উপরে বায়াসড সেটাই তো বলবে, তাই না? তাহলে তো আমরা এক্স্যাক্ট অ্যান্সার পাইলাম না। এখন
সে সাপোজ আপনি যদি কোনো পলিটিক্যাল পার্টির কোনো নেতাকে জিজ্ঞেস করেন যে আচ্ছা এত প্রাইস বেড়ে গেছে, মানুষের লিভিং স্ট্যান্ডার্ড তো ফল করেছে, সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, সে কিন্তু খারাপ কখনো কিছু বলবে না। হি উইল সে কি, সে কিন্তু ভালোই বলবে যে না আপনি অন্য পজিটিভ দিকস দেখেন, দাম বেড়ে গিয়েছে তো কী হয়েছে, আমাদের তো জিডিপি বাড়তেছে, আমাদের ইকোনমিক গ্রোথ হচ্ছে, হ্যাঁ উই হ্যাভ মোর অ্যাফোর্ডেবিলিটি, আমাদের জিডিপি মানে গ্রস ডোমেস্টিক মানে মাথাপিছু আয় যেটাকে বলে সেটা তো বেড়ে গেছে, আপনি শুধু ইনফ্লেশন কেন ধরতেছেন, সে কিন্তু পজিটিভলি এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করার ট্রাই করবে। তার মানে কি, বাট দ্যাট ইজ দিস দ্য রিয়েল সিনারিও? অ্যাকচুয়ালি তো তা না, মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং তো আসলেই ফল করতেছে, তাই না? কারণ আগে আপনি 20,000 টাকা দিয়ে যা যা করতে পারতেন, এখন তো তার সেই জিনিসগুলো অ্যাভেল করতে পারতেছেন না, আপনাকে অনেক জায়গায় কম্প্রোমাইজ করতে হচ্ছে। এখন যেরকম আপনার যে বেসিক নেসেসিটি, আপনার যে ট্রান্সপোর্টেশন কস্ট, আপনার ফুড এক্সপেন্স, আপনার হাউস রেন্ট, এগুলো তো আপনাকে পে করতেই হবে, এগুলো তো কোনো মাফ নাই। তার মানে আপনি আপনার যে সব রিক্রিয়েশন বা এন্টারটেইনমেন্ট অ্যাক্টিভিটিস আছে ওগুলোতে কাট অফ করতেছেন, রাইট? তার মানে কি আপনার স্ট্যান্ডার্ড তো ফল করতেছে। তো বায়াসড হওয়া যাবে না। সো ইন্টারভিউ বা ইন্টারভিউয়ার এমনভাবে কোনো কোয়েশ্চেন করা যাবে না বা এমন কিছু বলা যাবে না যেটাতে দ্য ডেটা গেটস বায়াসড। বুঝতে পারছেন? আনবায়াসড ডেটা লাগবে। আরেকটা জিনিস কি বলতেছে দেখেন, এস্টাবলিশিং ক্রেডিবিলিটি অ্যান্ড র্যাপোর্ট অ্যান্ড মোটিভেটিং ইন্ডিভিজুয়ালস টু রেসপন্ড। এখন আরেকটা জিনিস দেখেন, আপনি যখন ইন্টারভিউয়ার হলে, ইন্টারভিউতে কী হয়, সাধারণত মানুষ একটু নার্ভাস হয় বা দে মাইট ফিল ইন্টিমিডেটেড মানে একটু ভয় পায়, হ্যাঁ। সো এই ইন্টিমিডেশনটা যাতে না থাকে, হোয়াট উই ডু, উই কল অ্যান আইস ব্রেকার, তাই না? আইস ব্রেকার্স আমরা কী করি, যে আমরা মানুষটাকে কমফোর্টেবল করার চেষ্টা করি, রাইট? এখন হুট করে যদি আমি একটা বললাম যে অমুক ইন্ডাস্ট্রি থেকে একটা লোক আসতেছে আপনার ইন্টারভিউ নেবে, আপনি লোকটাকে চিনেন না, সো হঠাৎ করে আপনাকে কী কী কোয়েশ্চেন্স করবেন, আপনি তো একটু নার্ভাস হতেই পারেন, তাই না? নার্ভাস হতে পারেন, নার্ভাস হয়ে গেলে কি আপনার যে অ্যাকচুয়াল যে জিনিসটা, সেই অ্যান্সারটা হয়তো আপনি দিতে পারতেছেন না, রাইট? সো সেই অ্যান্সারটা না দিতে পারলে তো ডেটাটা বায়াসড হয়ে গেল না, বিকজ আপনার অ্যাকচুয়ালি যেটা হওয়া দরকার ছিল ওই জিনিসটা তো হয় নাই, রাইট? বুঝছেন? পিছনে শান্তা, গট ইট? কি কি বুঝছেন বলেন? হ্যাঁ বলতে পারবেন না কিন্তু বুঝছেন আর কি। আচ্ছা, পারিয়ে হোয়াট ডিড ইউ আন্ডারস্ট্যান্ড, বলেন কি করা উচিত ইন্টারভিউ কোয়েশ্চেন্সের সময়, হোয়াট উই শুড ডু? এই যে ক্রেডিবিলিটি অ্যান্ড র্যাপোর্ট মানে কি, এই যে বললাম যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড। ধরেন আমি একজনকে নিয়ে আসলাম, একটা স্টুডেন্ট কাউন্সিলরকে নিয়ে আসলাম কোনো যে বাইরে হায়ার স্টাডিজের জন্য, বাইরে অ্যাব্রডে যারা পড়তে যেতে চান, আপনাদের পয়েন্ট অফ ভিউজটা কী। সো এরকম দেখা গেল এই ক্লাসে আপনার যতজন আসেন, সে এখানে কতজন আসেন, 7 জন আসেন, এই 7 জনের পয়েন্ট অফ ভিউজগুলো সে আমি এখানে একটা স্টুডেন্ট কাউন্সিলরের সাথে বসাই দিব, সে কোনো একটা স্টুডেন্ট অ্যাডমিশন কাউন্সিলর ফরেন স্টাডির থেকে, সে আপনাদের একটা করে ইন্টারভিউজ নেবে। সো হাউ ইউ উইল ফিল? হ্যাঁ একটু নার্ভাস লাগবে, কোয়েশ্চেন্স, হ্যাঁ। বাট আমি যদি আগের থেকে এসে তাকে যদি একটু ইন্ট্রোডিউস করাই দেই, হ্যাঁ মানে আমি তাকে একটু ইন্ট্রোডিউস করাই দিলাম, মানে আই ট্রাই টু বিল্ড আপ আ র্যাপোর্ট উইথ দেম। র্যাপোর্ট মানে একটা সক্ষতাকে যেটাকে বলে, মানে একটা ইয়াতে। সো আমি একদিন নিয়ে আসলাম, বললাম যে সে বাইরের ইউনিভার্সিটির একজন রিপ্রেজেন্টেটিভ, মেবি অ্যান অ্যাডমিশন কাউন্সিলর, সো হি উইল কাম, সে মেবি অ্যাডমিশন কাউন্সিলর ফ্রম এ ক্যানাডিয়ান ইউনিভার্সিটি, সো হি উইল কাম অন দ্যাট ডে। এর আগে আমি ক্লাসে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আপনাদের সবার সাথে পরিচয় করে দিলাম, তার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে কথা বলার পর অ্যাটলিস্ট ইউ গেট টু নো দ্যাট পারসন। তাহলে আপনারা কিছুটা হলেও তো মানে কি ক্রেডিবিলিটি বিল্ড আপ করলাম। ক্রেডিবিলিটি মানে ইউ গেট টু নো দ্যাট পারসন, যে হু অর হি ইজ, সে ইজ, তাই না? সো জানার পরে তারপরে সে একটু আপনাদের সাথে একটু কথা বললো, একটু স্পিচ দিল, তার মানে একটা সক্ষতা হলো, আপনারা একটা ইন্টারঅ্যাক্টিভ সেশনের মধ্যে টেক পার্ট করলেন, হ্যাঁ। তো তাহলে দেখা যাচ্ছে যে এই র্যাপোর্টটা কি হচ্ছে, তাহলে ইট গেটস ইজিয়ার, তাই না? তখন আপনি ইজিলি ইউ ফাইন্ড মোর কমফোর্টেবল টু এক্সপ্রেস ইউর ওপিনিয়ন্স, বা আপনি আপনার যে মতামতগুলো আছে সেই জিনিসগুলা এক্সপ্রেস করতে পারবেন। বুঝতে পেরেছেন? তো র্যাপোর্ট জিনিসটা আপনারা ভুলেন না, এটা ইজ ইম্পর্টেন্ট। র্যাপোর্ট ইজ সক্ষতা বলা হয়, হ্যাঁ, যে একটা মানুষের সাথে সক্ষতা তৈরি করা। সো অ্যান্ড মোটিভেটিং ইন্ডিভিজুয়ালস টু রেসপন্ড, মোটিভেটও করতে হবে। এখন আপনাদেরকে যদি আমি ওরকম মোটিভেট না করি, আপনারা কিন্তু রেসপন্ড করবেনও না, কারণ আপনাদেরকে আমার কিছু হলো ইনসেন্টিভ, যে হ্যাঁ আপনারা দোজ হু ওয়ান্ট টু গো ফর হায়ার স্টাডিজ ফর অ্যাব্রডে যারা যেতে চান টু অ্যাব্রড, সো তারা কীভাবে, তো তারা যারা অনেকে ইন্টারেস্টেড যে না আমি বাইরে যেতে চাই, তারা কিন্তু ডেফিনেটলি আসবে, তাই না?
সো এরকম। এবার দেখেন দ্য কোয়েশ্চেনিং টেকনিকগুলো কী ধরনের কোয়েশ্চেনের কী ধরনের টেকনিক্স আমরা ইউজ করতে পারি। In the beginning of an unstructured interview, it is advisable to ask open-ended questions to get a broad idea and from some impressions about the solution. For example, what are some of your feelings about working for this organization? So যে কোনো একটা অর্গানাইজেশনে মানুষের এমপ্লয়ি মোটিভেশন বা স্যাটিসফ্যাকশনের উপর আপনি করবেন। সো হোয়াট উইল হ্যাভ টেক মানে সে আনস্ট্রাকচার্ড ইন্টারভিউতে কী হয়, আমরা ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স করি, রাইট? ফার্স্ট অফ অল আপনি এমন একটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন করবেন দ্যাট উইল বি আ ব্রড এরিয়া, যেটা আপনার হেল্প করবে টু স্টার্ট দ্য প্রসেস। যে একটা ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন মানে তো বুঝেন, ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন তো জিনিস বুঝেন, আপনার বয়স কত, দিস আ ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। কারণ ইউ ক্যানট সে যে স্যার আমি তো ভাবছিলাম আমার বয়স এত বাট এখন তো দেখি এত, তাই না? এরকম তো না, তাই না? আপনার বয়স যা অ্যাকচুয়ালি তাই না? ওইটাই তো বলতে হবে, মানে আপনার সার্টিফিকেটের বয়স কত। সো ওইটা ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। বাট আমি যদি বলি যে আপনার মতামতটা কী, আপনার ইউনিভার্সিটি অফ স্কলার্সের ব্যাপারে হোয়াট আর ইউর ওপিনিয়ন্স বা হোয়াট আর ইউর ফিলিংস অ্যাবাউট ইউনিভার্সিটি অফ স্কলার্স, সেটা কিন্তু ওপেন এন্ডেড কোয়েশ্চেন। ওপেন এন্ডেড কোয়েশ্চেন কীভাবে? এখানে আপনি যা ইচ্ছা আপনি কিন্তু মতামত দিতে পারেন, আপনি ভালোও বলতে পারেন, খারাপও বলতে পারেন, নিউট্রালও থাকতে পারেন, তাই না? সে ইভ্যালুয়েট ইউর কোর্স টিচার, সে আপনাকে আমি বললাম যে আমাকে ইভ্যালুয়েশন করেন। সো দ্যাটস অ্যান লাইক ওপেন এন্ডেড কোয়েশ্চেন। ইফ আই ডো নট, মানে আমি যদি অপশনসগুলো না দিয়ে দিই, আমি যদি ওপেন এন্ডেড দিয়ে দিলাম, ইভ্যালুয়েট করেন যে আপনার ওপিনিয়ন্সগুলো এক্সপ্রেস করেন যে হাউ ডু ইউ ফাইন্ড দিস টিচার, মানে হাউ ওয়েল হি ক্যান টচ ইউ ইন দ্য ক্লাস, হাউ ওয়েল হিজ ক্লাস লেকচার ডেলিভারিজ। হ্যাঁ, সো এই জিনিসগুলো যদি আমি মেনশন করে দিই তখন তো আপনার জিনিসটা ক্লোজ হয়ে গেল। বাট এটা যদি টোটালটাই আপনার উপরে ছেড়ে দেয় তখন কিন্তু আপনি আপনার বিভিন্ন মতামত প্রকাশ করবেন। সো দ্যাট হোয়াট উই কল ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স। বুঝতেছেন? এই টার্মসগুলো কিন্তু শেখা জরুরি। আপনারা কি বুঝতেছেন ব্যাপারটা? ওপেন এন্ডেড কোয়েশ্চেন, ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন বুঝছেন? ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন কোনটা? একটাই, হ্যাঁ, যেটা ভ্যারিয়েশনস হবে না। বাট ওপেন এন্ডেড কোয়েশ্চেন্সগুলো এক একজনের মতামত এক এক রকম ভ্যারিয়েশন হবে। বুঝছেন ব্যাপারটা? যেরকম ফিলিংস তো এক একজন এক এক হইতে, কারো ভালো হবে, কারো খারাপ হবে, কারো মিক্সড হবে, ডিপেন্ড করবে। আনবায়াসড কোয়েশ্চেন্স, আনবায়াসড কি? বায়াসড হওয়া যাবে না। বায়াস মানে কি? কোনো দিকের উপরে দেখা যাচ্ছে বেশি হয়ে যাওয়া যায়, বলেন একটু বায়াসড ওর প্রতি, যে সবসময় খালি ওর কথাই বলে, তার মানে ওর প্রতি বায়াসড। সো এরকম হওয়া যাবে না। ইট ইজ ইম্পর্টেন্ট টু আস্ক কোয়েশ্চেন্স ইন আ ওয়ে দ্যাট উড এনশিওর দ্য লিস্ট বায়াস ইন দ্য রেসপন্স। তার মানে তারা যে রেসপন্সটা করবে দ্যাট হ্যাজ টু বি কি? লিস্ট বায়াসড হয়ে যাবে না। বায়াসড হলে তো আপনার রিসার্চের স্টাডি যে রেজাল্টগুলো সেটা বায়াসড হয়ে যাবে। ফর এক্সাম্পল, টেল মি হাউ ইউ এক্সপিরিয়েন্স ইউর জব ইজ আ বেটার কোয়েশ্চেন দেন বয় দ্য ওয়ার্ক ইউ ডু মাস্ট বি রিয়েলি বোরিং, লেট মি হিয়ার হাউ ইউ এক্সপিরিয়েন্স ইট। তার মানে কি? আমি কিন্তু আগেই বায়াসড হয়ে গেলাম, তাই না? আমি বলেই দিলাম যে দ্য ওয়ার্ক ইউ আর ডুইং ইজ ভেরি বোরিং। আমি আগেই বলে দিলাম দ্য ক্লাস ইউ আর ডুইং ইজ ভেরি বোরিং। এগুলো আমার মাথার উপরে দিচ্ছে। তার মানে কি? অলরেডি বায়াসড হয়ে গেলাম না? তার মানে আমি বলেই দিচ্ছি যে এটা বোরিং, যে কাজটা করতেছো তুমি ওই কাজটা বোরিং। তার মানে তারপরে আমি বললাম লেট মি হিয়ার হাউ ইউ এক্সপিরিয়েন্স ইট। তার মানে এতটুকুন কিন্তু বায়াস, রাইট? এই যে, আর পরেরটা হচ্ছে আমি আস্কিং দ্য কোয়েশ্চেন্স। এই বায়াস করা যাবে না। রাদার দ্যান ইউ উইল আস্ক লেট মি টেল মি হাউ ইউ এক্সপিরিয়েন্স ইউর জব। টেল মি হাউ ইউ এক্সপিরিয়েন্স ইউর জব মানে ডিরেক্ট কোয়েশ্চেনটা করলাম, আমি তার কাছ থেকে জানতে চাইলাম যে তুমি তোমার জবটাকে কীভাবে এক্সপিরিয়েন্স করতেছো, রাইট? সো এটা যখন আমি বলতেছি যে হাউ ইউ আর এক্সপিরিয়েন্সিং ইউর জব, আই এম নট বায়াস। বাট আমি আগেই যদি বললি যে হ্যাঁ ভাই আমি জানি তুমি যে কাজটা করতেছো এটা তো আসলে খুবই বোরিং, তার মানে আমি বায়াসড হয়ে গেলাম। তার মানে সে কিন্তু আর ভালো কথা বলবে না আপনাকে, বলবে ভালো হইলেও তার কাছে ভালো লাগলে কিন্তু সে বলবে না, কারণ আমি তো আগেই বলে দিচ্ছি। তো এরকম বায়াসড হওয়া যাবে না। আপনারা কি শিখতেছেন কিছু মনে হচ্ছে? ওপেন এন্ডেড কোয়েশ্চেন, ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন্স, স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ। আপনাদের কিন্তু এগুলো ইংলিশ স্কিলগুলোও কিন্তু ডেভেলপ হচ্ছে, রাইট? হচ্ছে না? এখন একটা টার্মস আসলে কিন্তু আপনারা বলতে পারবেন যে কোনটা, কোয়ালিটেটিভ কোনটা, কোয়ান্টিটেটিভ কোনটা, প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা, তাই না? প্রাইমারি সোর্স, সেকেন্ডারি, তারপরে র্যাপোর্ট, এই ধরনের। ওকে, এবার আসেন ক্ল্যারিফাইং ইস্যুসে আমরা কি বলতেছি? টু মেক শিওর দ্যাট দ্য রিসার্চার আন্ডারস্ট্যান্ড ইস্যুস অ্যাজ দ্য রেসপন্ডেন্ট ইন্টেন্ডস টু represent them. It is advisable to restate or rephrase important information given by the respondent. এটাও ইম্পর্টেন্ট যে ক্ল্যারিফাইং ইস্যুস, রেসপন্ডেন্ট একটা অ্যান্সার দিল বা আমি আপনাকে কোয়েশ্চেন করার পর আপনি একটা অ্যান্সার দিলাম,
দেওয়ার পরে হয়তো আপনি জিনিসটা বুঝলেন না, আপনি জিনিসটাকে অন্যভাবে ইন্টারপ্রেট করলাম, হয় না? মিস ইন্টারপ্রেট করেন অনেক সময়, যে আমি বললাম একটা বাট অ্যাকচুয়ালি তারা বুঝলো একটা, এরকম হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয় না, মিস ইন্টারপ্রেট করে। সো এরকম যদি কোনো ইস্যুস থাকে যে আপনি জিনিসটা বুঝতেছেন না বা ক্লিয়ার, বা আপনার কাছে কোনো ডাউট আছে, ইউ মাস্ট আস্ক দ্যাট, মানে ইউ মাস্ট রিকনফার্ম উইথ দ্য রেসপন্ডেন্ট যে অ্যাকচুয়ালি কি আপনি এটা বলেছেন নাকি আপনি অন্য কিছু মিন করেছেন, মানে গট দ্য পয়েন্ট, আপনি যে এই কথাটা বললেন এটা বলার পরে এটা দিয়ে কি আপনি এই জিনিসটাই মিন করেছেন নাকি আপনি অ্যাকচুয়ালি অন্য কিছু মিন করেছেন। সো জিনিসটা তাকে আবার রিআস্ক করা, যে আবার আস্ক করা যে অ্যাকচুয়ালি, সো দ্যাট আমরা ইস্যুসটা ক্ল্যারিফাই হয় অ্যান্ড দেয়ার ইজ নো অ্যাম্বিগুইটি অর কি দেয়ার ইজ নো কনফিউশন, বুঝতে পারছেন? সো ইস্যুস যদি থাকে বা আপনি অ্যাজ এ ইন্টারভিউয়ার আপনি যদি মনে করেন যে আপনি যে জিনিসটা তথ্য ক্লিয়ার না, সেই জিনিসটা আপনি ক্ল্যারিফাই করে নেবেন, তার কাছ থেকে আবার পুনরায় জিজ্ঞেস করে যে আপনি অ্যাকচুয়ালি কী বলতে চাচ্ছেন বা কী বুঝাতে চাইছেন, সেই জিনিসটা আমাকে একটু ক্লিয়ারিফাই করেন। হেল্পিং দ্য রেসপন্ডেন্ট টু থিঙ্ক থ্রো ইস্যুস, অনেক সময় হয় আবার কি রেসপন্ডেন্ট আপনি একটা কোয়েশ্চেন করলেন ইন্টারভিউতে, কোয়েশ্চেন করার পরে তারা রেসপন্ডেন্টরাই বুঝতে পারে না, তারা ডিরেল হয়ে যায়, তারা একটা অন্য টপিকে চলে যায়, অন্য ডিরেকশনে চলে যায়। সো এরকম যদি অন্য ডিরেকশনে চলে যায়, অন্য ডিরেকশনে গেলে তো আপনার লাভ নাই আছে, তো আপনার পয়েন্ট অফ ইউ হ্যাভ টু স্টিক টু দ্য পয়েন্ট, তাই না? আপনার তো ফোকাস থাকতে হবে। সো তখন আপনি কি করবেন, তখন তাদেরকে ইউ উইল হেল্প দেম যে অ্যাকচুয়ালি আপনি এই জিনিসটা বলতেছেন, আমরা অ্যাকচুয়ালি ওই জিনিসটা জানতে চাচ্ছি না, বাট উই ওয়ান্ট টু নো অন দিস রাদার দ্যান দিস, ওইটা আমাদের সাবজেক্ট ম্যাটার না, বা আমরা ওদিকে যেতে চাচ্ছি না, উই ওয়ান্ট টু ফোকাস মোর অন দিস। So that's like realigning them or taking back them into the track. বুঝতে পারছেন? সো এটাই বলছে যে টু থিঙ্ক থ্রো দ্য ইস্যুস, আমরা যে ইস্যুস নিয়ে ডিসকাস করতেছি ওরা যদি ওই ইস্যুসের বাইরে চলে যায়, ওই বাইরের থেকে আপনি আবার তাদেরকে ওই ইস্যুসের মাঝখানে ফিরে নিয়ে আসবেন, সোজা সহজ বাংলায় যেটা বলে। টেকিং নোটস, হ্যাঁ ডেফিনেটলি ইন্টারভিউস যখন নেবেন নোটস নেয়, দেখেন না ওই যে আমরা জব ইন্টারভিউতে গেলেও কিন্তু কী হয়, নোটস নেয় না, আপনি কী বলতেছেন ওইটার উপরে বেস করে কি দে টেক নোটস, রাইট? নোটস নেয়, তো আপনি কী বলতে চাচ্ছেন বা কী করতে চাচ্ছেন ওই জিনিসগুলোর উপরে নোটস নেয় না, সো ওইটাও কিন্তু একটা ম্যাটার অফ ফ্যাক্ট। তো সো দে অলসো টেক নোটস। তো ইন্টারভিউজের মধ্যে ইন্টারভিউজ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সোর্স অফ টেকিং আপনার মানে ইনফরমেশন। সো এর মধ্যে দেখেন ফেস টু ফেস ইন্টারভিউজ, ফেস টু ফেস ইন্টারভিউজের অ্যাডভান্টেজেসগুলো কী কী দেখেন। The main advantage of face-to-face or direct interview is that the researcher can adapt the questions as necessary, clarify doubts and ensure that the responses are properly understood by repeating or rephrasing the questions. Face-to-face হলে কি, এখন আপনি যার যে রেসপন্ডেন্ট যাকে কোশ্চেন করতেছেন সে যদি কিছু না বুঝে ডিরেক্টলি আপনাকে কোশ্চেন করতে পারবে, আপনিও যদি কিছু না বুঝেন আপনিও আগে সে জিনিসটা ক্ল্যারিফাই করে নিতে পারবেন, ঠিক না? তারপর আপনি কিছু জিনিস অবজার্ভ করতে পারবেন, আবার একটা জিনিস যদি কোয়েশ্চেন দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না, ওই জিনিসটাকে আপনি আবার চাইলে একটু মডিফাই করে নিতে পারবেন। তো ফেস টু ফেস হলে ইট ইজ পসিবল, বাট ফেস টু ফেস যদি না হয় তাহলে অন্য সোর্সে তো মিডিয়ামে পসিবল না, পসিবল কারণ ওইটা আপনি যা কোয়েশ্চেন করবেন ওইটাই তো মানে আপনার বলতে হবে, তাই না? তো এখানে বলতেছে ক্যান অ্যাডপ্ট দ্য কোয়েশ্চেন্স অ্যাজ নেসেসারি, ক্ল্যারিফাই ডাউটস, এনশিওর দ্যাট দ্য রেসপন্সেস আর প্রপারলি আন্ডারস্টুড বাই রিপিটিং অর রিফ্রেজিং দ্য কোয়েশ্চেন্স। দ্য রিসার্চার ক্যান অলসো পিক আপ নন ভার্বাল কিউজ ফ্রম দ্য রেসপন্ডেন্ট। নন ভার্বাল কিউজ কী আছে? নন ভার্বাল কিউজ যে জিনিসটা আমরা মুখে বলি না বাট বোঝা যায়। আজকে ওখানে যাবা, রাইট? কি যাব না স্যার, মাথা নাড়লাম, না যাব না। সো কি মানে নন ভার্বাল কিউজ, কিছু এক্সপ্রেশন জিনিসগুলো যে বোঝা যায়। হ্যাঁ কি এক্স্যাক্টলি। সো ওই জিনিসগুলোকে আমরা কি বলতেছি যে নন ভার্বাল কিউজ, রাইট? যে বাই রিপিটিং অর রিফ্রেজিং দ্য কোয়েশ্চেন্স। দ্য রিসার্চার ক্যান অলসো পিক আপ নন ভার্বাল কিউজ ফ্রম দ্য রেসপন্ডেন্ট। Any discomfort, stress or problems that the respondent experiences can be detected through frowns. ওই যে ফ্রাউন্স, ওই যে ভুরু কুচকায় না, ফ্রাউনিং করে না, ভুরু কুচকায়, এই যেরকম মানে অনেকে রেগে গেলে ভুরু কুচকায়। Nervous, tapping and other body unconsciously exhibiting by heart. This would be impossible to detect in a telephone interview. টেলিফোন ইন্টারভিউ থেকে আমার বোঝা অবস্থায় যে এই কোশ্চেন আপনি কীভাবে রিয়াক্ট করতেছেন। কেউ কোয়েশ্চেন করার পরে দেখা যাচ্ছে সে অনেক নার্ভাস হয়ে গেল, হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে হি অর শি ইজ নট কমফোর্টেবল উইথ দ্যাট টপিক, তাই না? যে পারতেছে না, তার মানে তার যে এক্সপ্রেশনস, তার বডি মুভমেন্ট, জেস্টার্স অ্যান্ড পশ্চার্স, ওই জিনিসগুলো দেখে কিন্তু আমি একটা
কিছু আমার ইনফরমেশন আমি পেয়ে যাবো, যেটা নাকি টেলিফোন ইন্টারভিউতে তো হবে না, তাই না? সো ফেস টু ফেস দ্যাট ইজ যাতে যেরকম আপনি ক্লাসে আসলে সিম্পল, আমি যখন অনলাইনে ক্লাস নেই তো সবাই তো ভিডিও অফ করে রাখেন, অ্যান্ড কে কী করতেছেন, অ্যাটেনশন দিচ্ছেন কি দিচ্ছেন না, শুনতেছেন কি শুনতেছেন না, বুঝতেছেন কি বুঝতেছেন না, এটা কি বুঝার কোনো উপায় আছে? এখন আপনি অনলাইন ক্লাসে জয়েন করে বাস বসে আছেন, আপনি অন্য কাজ করতেছেন, সাপোজ আমার কি বোঝা পসিবল যে আপনি বুঝলেন কি বুঝলেন না? বাট এখানে যে ফেস টু ফেস যখন আমি ডেলিভারিটা দিতেছি তখন তো ইউ ডোন্ট হ্যাভ দ্য অপশন, তাই না? তখন তো আপনি চাইলে এখানে ঘন্টার পর ঘন্টা বসে ফোনে কথা বলতে পারবেন, আরেকজনের সাথে কথা বলতে পারবেন, ইউ হ্যাভ টু বি অ্যাটেন্টিভ টু দ্য ক্লাস, তাই না? তখন কিন্তু আমি বুঝতে পারবো যে এখানে যে 1-1.5 ঘন্টা সময় আপনারা দিবেন, সো উই ওয়ার অ্যাটেন্টিভ, এবং কে বুঝতেছে কে বুঝতেছে না সেই জিনিসটাও আমি টু সাম এক্সটেন্ট বুঝতেছি, রাইট? অ্যান্ড আমার ইভেন ইনফ্যাক্ট অনলাইনে আমি যতটা অ্যাক্টিভলি ক্লাস নিতে পারবো এর চেয়ে ফেস টু ফেস ডেলিভারিটা অনেক বেশি হবে, বিকজ এখানে আই উইল ট্রাই টু কেটার দ্য নিডস, যে একটা বুঝলো না আমি ওকে সেকেন্ড টাইম বুঝাই, বাট অনলাইনে কিন্তু ওই জিনিসটা হচ্ছে না, রাইট? সো এটাই ডিসঅ্যাডভান্টেজেস কি ফেস টু ফেসের? মেইন ডিসঅ্যাডভান্টেজ অফ ফেস টু ফেস ইন্টারভিউজ আর দ্য জিওগ্রাফিক্যাল লিমিটেশনস দে মে ইম্পোজ অন দ্য সার্ভিস অ্যান্ড দ্য ভাস্ট রিসোর্সেস নিডেড ইফ সাচ সার্ভিস নিড টু বি ডান ন্যাশনালি অর ইন্টারন্যাশনালি. The cost of training interviewer biases are also high. Another drawback is that respondents might feel uneasy in face-to-face interviews. Simple as that. Cost অনেক হাই হবে, স্বাভাবিক না? আপনি যদি মানে পুরা কান্ট্রি ওয়াইড করতে চান বা ইন্টারন্যাশনাল লেভেলে করতে চান তাহলে বুঝতেছেন এক একটা দেশে গিয়ে ফেস টু ফেস আপনার ডেটা কালেক্ট করাটা হাউ কস্টলি ইট উইল বি, তাই না? ওয়ার এজ এটা আপনি যদি ভিডিও কনফারেন্সিংয়ের মধ্যে যদি করা যায় ওইটা মোর অর লেস লাইক ফেস টু ফেস, বাট যদি অনেক মানুষকে একবারে করা হয় সেটা তো ইয়া না। সো এখন ফেস টু ফেসের একটা অল্টারনেটিভ হইতে পারে যে ভিডিও কনফারেন্সিং, যে ফেস টু ফেস ভিডিও তো ওখানে অ্যাটলিস্ট কিছু হলেও বোঝা যাবে, তো সিম্পল কথাবার্তা আর কি। কি আজকে আর না মানে না, এখানে অ্যাটলিস্ট 16টা তো শেষ করতে হবে, আমি তো মাত্র 11তে আছি, 32টা স্লাইড আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে 11তে 22টা না, ওগুলাতে এই যে এখানেই আছে। হ্যাঁ আচ্ছা, এই যে 16 পর্যন্ত শেষ করি, এখান থেকে আমরা নেক্সট ক্লাসে শুরু করব। এখানে বেশি নাই, আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এগুলো সহজ জিনিস, হ্যাঁ এগুলো আসলে হ্যাঁ এটাই আমি পড়তেছি। দেখেন টেলিফোন ইন্টারভিউ মানে টেলিফোনে জাস্ট ইন্টারভিউ নেওয়া, এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কী হইতে পারে? স্কাইপে হইতে পারে, হোয়াটসঅ্যাপে হইতে পারে, টেলিফোনে ইন্টারভিউ দেয় না অনেক সময়। তো এখানে দেখেন দ্য মেইন অ্যাডভান্টেজ অফ টেলিফোন ইন্টারভিউইং কী আছে? আর ইউর নিউজ, আপনি কি নতুন অ্যাডমিশন নিয়েছেন না আগের থেকেই? ও আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা দেখেন দ্য মেইন অ্যাডভান্টেজ অফ টেলিফোন ইন্টারভিউইং কী আছে? ইজ দ্যাট আ নাম্বার অফ ডিফারেন্ট পিপল ক্যান বি রিচড ইন আ রিলেটিভলি শর্ট পিরিয়ড অফ টাইম. From the respondent standpoint, it would eliminate any discomfort that some of them might feel in facing the interviewer. বুঝতে পারছেন? তাহলে এখানে কি বলতেছে যে দেখেন টেলিফোনে কি হলে কি ইজিলি টু রিচ, তাই না? আপনি যদি ফেস টু ফেস নিতে চান তাহলে 10 জনের যতটুকু সময় লাগবে অতটুকু টাইমে আপনি 100 জনকে ইজিলি কল করতে পারবেন, ঠিক কিনা? সো ইটস ইজিয়ার টু রিচ। আবার ডিসকমফোর্টটাও নাই, ফোনে আপনি কথা বলতেছেন, সো ওই ডিসকমফোর্টটা নাই, ইজি টু এক্সপ্রেস ইউর ফিল মানে ইয়াতে, সো ইটস সহজ। এটা তো বেসিক, আপনারা তো এতটুকু তো বুঝেন, তাই না? ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে মেইন ডিসঅ্যাডভান্টেজ অফ টেলিফোন ইন্টারভিউ ইজ দ্যাট দ্য রেসপন্ডেন্ট কুড unilaterally terminate the interview without warning or explanation by hanging up the phone. আপনি কথা বলতেছেন, এর মধ্যে ওভার এক্সেস বেশি কোশ্চেন করে ফেলতেছেন, আমি একটু ব্যস্ত আছি, আপনার সাথে পরে কথা বলবো প্লিজ বলে রেখে দিল, বা আমার একটা কাজ আসছে আমি এখন কথা বলতে পারছি না, আমি পরে আপনার সাথে আবার কথা হবে, থাম করে ফেলতে মানে ইন দ্য মিডল অফ দ্য ইন্টারভিউ আর গন, তাই না? সো আপনি ওই ইন্টারভিউটা ফুললি কমপ্লিট করতে পারলেন না, সো একটা প্রবলেম হয়। অনেক সময় যে ফোন দেয় না, চাল ডাল থেকে ফোন দেয়, স্যার সার্ভিস কেমন, চাল ডাল থেকে ফোন দেয় না, তো এত ফোন কেন দেয়? এই চাল ডাল থেকে ফোন দেয় যে আপনি কেমন ফিল করতেছেন, কি কিনছেন, কি দিলে হ্যান ত্যান, এগুলো হচ্ছে যে একটা ইন্টারভিউ, টেলিফোন ইন্টারভিউস, বুঝতে পারছেন? হ্যাঁ, মার্কেটিং মানে এটাও তো একটা সোর্স অফ ডেটা কালেকশন, মার্কেট রিসার্চ না? আপনার কাছ থেকে তথ্য নিচ্ছে না যে গত সপ্তাহে কী কী কিনছেন বা এই অফারটা দিচ্ছি স্যার আপনি কি কিনবেন কি না, তো এটাতে একটা ডেটা কালেকশন হচ্ছে না? মার্কেটিংও হচ্ছে, ডেটা কালেকশন হচ্ছে, সবই রিলেটেড, বুঝতে পারছেন?
এখন আমি যদি বলি যে স্যার আমাদের এই অফারটা দিয়েছি, একটা 2টা সাবানের সাথে একটা সাবান ফ্রি, তা আপনি স্যার কিনবেন কি না? তার আপনি যদি দেখলেন অনেক ইন্টারেস্টেড হয়ে গেল, তখন দেখবে যে আপনি মানে আপনাকে অল্পতে আপনি ডিসকাউন্ট পাইলে আপনি খুশি হয়ে যান। তার মানে যত ধরনের ডিসকাউন্ট অফার আছে সব আপনার উপরে দিয়ে চালানোর চেষ্টা করবে। বুঝছেন ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, 2টা সাবান কিনলে একটা সাবান ফ্রি, হ্যাঁ আমার তো আজকে কিনতে হবে, ঠিক আছে আমাকে 10 সেট পাঠিয়ে দেন, তাই না? স্টক করে রাখলেন, দেখলেন 2টা সাবানের সাথে একটা সাবান ফ্রি। পরে দেখলেন যে লাক্স এই 200 গ্রাম সাবানের সাথে 5 গ্রামের ওই যে হ্যাঁ একটা ডেটল সাবান ফ্রি। লাক্স 200 এক একটা সাবানের দাম হচ্ছে 100 কত, লাক্স কত 130 টাকা করে, ওটার সাথে 10 টাকা দামের একটা সাবান ফ্রি। পরে আপনি শকড হয়ে আপনি মানে ওয়াট হোয়াট ডিড আই ডু, একবারে আমি দেখা যায় 10 সেট কিনে ফেলাইছেন। বুঝছেন? সাবান তো ওই 10 টাকার যে সাবান ওটাও তো সাবানই, তাই না? এরকম বুঝাই টুঝাই আপনারা ধরাই দিল যে তার মানে 20টা স্টক আপনি কিনে ফেললেন, 20টা লাক্স সাবান, পরে সারা বছর ধরে ব্যবহার করেন। বুঝছেন? তাইলে এরকম আর কি। হ্যাঁ, টেলিফোনের থেকে আমরা করতে পারি। আচ্ছা দেখেন, অ্যাডিশনাল সোর্সেস অফ বায়াস ইন ইন্টারভিউ ডেটা। অ্যাডিশনাল সোর্সেস অফ বায়াস কী হতে পারে দেখেন। Biased data will be obtained when respondents are interviewed while they are extremely busy or are not in good humor. Responses to such issues as strikes, layoffs, or busy or the like could also be biased. The personality of the interviewer, the introductory sentence, inflection of the voice, and such other aspects could reduce additional biases. And কেউ যদি খুব বেশি ব্যস্ত হয়, and তাকে যদি আপনি ফোন করেন বা তার কাছ থেকে ইন্টারভিউ, সে কি আপনাকে অ্যাকচুয়াল অ্যান্সারটা দিবে? He is very busy, he don't have time for you, মানে he is in the middle of something, right? And you are asking questions, আপনি ও বলবে হ্যাঁ একটা দিয়ে দেন, এরকম বলে না? তো ওরকম হলে কি আপনার ডেটাটা বায়াস হয়ে যাবে না? এখন আপনি একটা ব্যস্ত, আপনার একটু পরে এক্সাম, এখন আমি যদি এসে বলি আমার একটা ইন্টারভিউর কোয়েশ্চেনের একটা অ্যান্সার দেন, তাহলে সে তো বিরক্ত হয়ে যাবে, আর দিলেও আপনাকে একটা হুটহাট উল্টাপাল্টা দাগাই দিবে, ঠিক কি না? তাহলে কি একটা বায়াসড রেজাল্ট পাবেন। সো এই জিনিসগুলো বুঝতে হবে যে কাকে হি ইজ ইন গুড মুড, হি ইজ এ গুড হিউমার, হি ইজ ফ্রি টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড হি ইজ ইন আ নর্মাল পজিশন, তাই না? আরেকটা হচ্ছে কি কম্পিউটার অ্যাসিস্টেড ইন্টারভিউইং। কম্পিউটার অ্যাসিস্টেড ইন্টারভিউইং কি? সিএআই। সিএআইতে বলছে উইথ কম্পিউটার অ্যাসিস্টেড ইন্টারভিউস কোয়েশ্চেন্স আর ফ্ল্যাশড onto the computer screen and interviewers can enter the answers of the respondents directly into the computer. The accuracy of data collection is considerably enhanced. CAI software also prevents interviewers from asking the wrong questions or in the wrong sequence. This would eliminate interviewer induced questions. কিছু ইন্টারভিউ হয় দেখবেন যে কোয়েশ্চেনের উপরে কোয়েশ্চেন, আপনার একটা অ্যান্সারের উপরে বেসড করে সেকেন্ড কোয়েশ্চেনটা ডিপেন্ড করে। দ্যাট ইজ কম্পিউটার অ্যাসিস্টেড ইন্টারভিউস। আপনি যে অ্যান্সারটা দেবেন, আপনি যদি ইয়েস লেখেন তাহলে দেয়ার উইল বি আ ডিফারেন্ট কোয়েশ্চেন, আপনি যদি লেখেন নো তাহলে দ্যাট উইল বি আ ডিফারেন্ট কোয়েশ্চেন। মানে এইভাবে কম্পিউটার অ্যাসিস্টেড ইন্টারভিউস হয়। যেরকম আপনার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আমি একটা দিয়েছিলাম এরকম এক্সাম ইন্টারভিউ, সেটা এরকম কম্পিউটার অ্যাসিস্টেড ইন্টারভিউস ছিল। তারা একটা কোয়েশ্চেন করে, ওই কোয়েশ্চেনটা অ্যান্সার করার পরে দেয়ার কামস আ সেকেন্ড কোয়েশ্চেন, পার্সোনালিটি অ্যাসেসমেন্ট টেস্ট বলে, পার্সোনালিটি অ্যাসেসমেন্ট টেস্ট। সো আপনার অ্যান্সারের উপরে বেস করে the next question comes. So এরকম হতে পারে। তাহলে রং কোয়েশ্চেন, তার মানে রং কোয়েশ্চেন কারণ আপনি যেটা দিবেন ওটার উপরে বেস করে। আপনি যদি সেট কোয়েশ্চেন করে রাখেন তাহলে তো একটা দেখা যাচ্ছে যে আপনি বলতেছেন না, পরের অ্যান্সারটা না বললে ওই কোয়েশ্চেনটা ভ্যালিড না, তার মানে আমি ওই কোয়েশ্চেনটাও চলে আসতেছে। সো ওটা কিন্তু বায়াসড হয়ে যাচ্ছে, তখন আপনি অ্যান্সার দিবেন কি? আপনি তো বললেন আমি এখানে যাই নাই, তো না গেলে আমি যদি বলি ওই ব্যাপার ওই জায়গাটার ব্যাপারে কিছুটা আপনার মতামত দেন, তা আপনি তো জানি নাই আমি মতামত কোত্থেকে দেবো। আমি যদি লিখি ইয়েস, তখন আসবে এই কোয়েশ্চেনটা যে ওই ব্যাপারটা আপনার মতামত দেন, টেল মি ইউর অপিনিয়ন বা আপনার এক্সপিরিয়েন্স ওভার দেয়ার। CATI and CAPI, these are two types of computer assisted interviewing programs. CATI হচ্ছে এই দুইটা কম্পিউটার অ্যাসিস্টেড ইন্টারভিউইং প্রোগ্রামস, computer assisted personal interviewing. CATI is useful in getting responses from people all over the world since the PC is networked into the telephone system. তার মানে এই যে দেখেন দুইটা সফটওয়্যার আছে, এগুলো হচ্ছে সফটওয়্যার, এই দুইটা সফটওয়্যার দিয়ে আমরা উই ক্যান কালেক্ট ডেটা। CATI and PI দিয়ে, CATI হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড টেলিফোন ইন্টারভিউইং, আর CAPI হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউইং। বুঝতে পারছেন? আর দ্য ভয়েস রেকর্ডিং সিস্টেম অ্যাসিস্ট CATI প্রোগ্রামস বাই রেকর্ডিং ইন্টারভিউজ রেসপন্সেস। অনেক সময় ভয়েসও থাকে, কম্পিউটারের সাথে ভয়েস দেওয়া যায় না, ভয়েসও দিয়ে দিলাম। এখন তো আমরা যেহেতু কম্পিউটারের সাথে শুধু টাইপই না,
দেখা গেলো আমি আমাদের রেসপন্সের সাথে আমার ভয়েসটাও দেওয়া যায়। সে আপনি যে হোয়াটসঅ্যাপে আপনার ভয়েস রেকর্ড করে দিতে পারেন না, এরকম টেক্সটও করলেন আবার ভয়েস রেকর্ডও দিলেন। কম্পিউটার এডেড সার্ভিসেস, সো এখন অনেকগুলো কম্পিউটার এডেড সার্ভিসেস আসছে যেটা আমরা জানি। এখন কিন্তু ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে, আগে কিন্তু এত ইজিলি অ্যাক্সেসেবল ছিল না, কারণ আপনি বুঝতেছেন প্রত্যেকটা মানুষের কাছে একটা পিস অফ পেপার নিয়ে যাওয়াটা কতটা ডিফিকাল্ট। আর এখন জাস্ট অনলাইনের মধ্যে আপনি ইজিলি, ইটস সো ইজিয়ার মানে টু রিচ পিপল টু গেট দ্য ডেটা। দেখা গেলো আপনি একটা সার্ভে দিলেন, একটা ইনসেন্টিভ দিয়ে দিলাম, যে একটা সার্ভে দিলে আপনার সাপোজ আপনার কিছু ক্রেডিট জমা হলো, এরকম হয় না যে আপনার এই সার্ভেটা অ্যান্সার করে দিলে কিছু ইনসেন্টিভ দেয় না, সেটা কোনো একটা গিফট হইতে পারে বা একটা কিছু হইতে পারে, ছোটোখাটো জিনিস, সো একটা ইনসেন্টিভ থাকে, রাইট? এখানে যেটা বলতেছে, several research organizations offer their services to companies who engage in occasional data gathering. For instance, the National Computer Network provides computer services for conducting marketing studies. Some of the advantages of using these services are that the researcher can start analyzing the data even as the field survey is in progress. Data can be automatically cleaned up, errors, biases due to the ordering questions in particular way can be eliminated. Skip patterns, that's if the answer to this question is no, skip to question number omuk, can be programmed into the processes, and questions can be customized to incorporate the students' terminology of concept into subsequent questions. তার মানে অনেক ওয়েজ আছে। এখানে যেটা বলতেছে, রিসেন্টলি কিন্তু সাথে সাথে আপনি গুগল ফর্মসে একটা ডেটা অ্যানালাইজ করবেন, দেখবেন এটা কিন্তু সাথে সাথে একটা সামারি রিপোর্ট আপনাকে দিয়ে দিবে। গুগল ফর্মসে যখন আপনি ডেটা কালেক্ট করবেন, কে কি অ্যান্সার করছে না করছে, তার মানে কি একদম অন দ্য স্পট রিসেন্টলি আপনি ডেটাগুলো কি অ্যানালাইজ করতে পারতেছেন। ইউ আর গেটিং আর একদম মানে রিয়েল টাইম সামারি ডেটা পেয়ে যাচ্ছেন। সো ইটস ইজিয়ার টু অ্যানালাইজ। তারপরে ক্লিনড আপ, যেই রেসপন্সগুলো ফুলফিল সব অ্যান্সার কোয়েশ্চেন্স করে না তাদেরকে আপনি বাদ দিয়ে দিলেন, ওই জিনিসগুলোকে ইজিলি ডিলিট করে দিলেন, মানে ম্যানুয়াল প্রসেস। বায়াসেস ডিউ টু অর্ডারিং কোয়েশ্চেন্স ইন আ পার্টিকুলার ওয়ে ক্যান বি এলিমিনেটেড। অ্যান্ড বায়াস হতে পারে, আমি একটা সফটওয়্যার এভাবে প্রোগ্রামিং করলাম বা কোডিং করলাম যে এই কোয়েশ্চেনের পরে এটা যদি কোয়েশ্চেন হয় অ্যান্ড সে যদি এই অ্যান্সারটা দেয়, তার মানে আমি ধরে নিব এটা বায়াস, ওই ইয়াটা আমি বাদ দিয়ে দিব। আমি একটা প্রোগ্রামিং কোডিং করে এভাবে দিয়ে দিতে পারি না যে অনেকগুলো ফাইল অনেকগুলো রেসপন্স দিলাম, এর মধ্যে যদি যারা এই সিকোয়েন্সে অ্যান্সারগুলো করছে ওই রেসপন্ডেন্টকে আমরা বাদ দিয়ে দেবো, রাইট? সো বায়াসগুলো এভাবে বাদ দেওয়া যায়। স্কিপ প্যাটার্নস, ইফ দ্য অ্যান্সার টু দিস কোয়েশ্চেন ইজ নো, স্কিপ টু দ্য কোয়েশ্চেন। তো এরকম অনেকগুলো ওয়েজ আছে। তারপরে দেখেন অ্যাডভান্টেজেস অফ সফটওয়্যার প্যাকেজেস, কী প্যাকেজেস, সফটওয়্যার প্যাকেজ ইউজ করলে কী অ্যাডভান্টেজেস আছে। Field notes taken by interviewers as they collect data generally have to be transcribed, hand-coded and hand-tabulated, which are tedious and time-consuming. আপনি যদি ফিল্ডে গিয়ে ডাটা নেন, ফিল্ডে মানুষের কাছ থেকে যে কোশ্চেনের মাধ্যমে, সেগুলো আবার কি করতে হয়, ট্রান্সক্রাইব করতে হয়। মানে ওই ট্রান্সক্রাইব কেন করতে হয়, কম্পিউটারকে তো ওইটা বুঝতে হবে ল্যাঙ্গুয়েজটা, রাইট? হ্যান্ড আবার কোড করতে হয়, কোনটা মানে এটা, ইয়েস মানে কোড মানে এত, কোডিং করা লাগে, ডেটাকে কোডিং করা লাগে না, আবার হ্যান্ড ট্যাবুলেট করা লাগে, উইচ আর টেডিয়াস অ্যান্ড টাইম কনজিউমিং, ওইগুলো অনেক সময় লাগে এবং সময়ের প্রয়োজন। তো দ্যাট ইজ রিয়েলি ভেরি কি চ্যালেঞ্জিং, রাইট? সো কম্পিউটারে যদি আমরা নেই, এখন তো ট্যাবেও আমরা চাইলে ডেটা নিতে পারবো না? সো আমি যে হলো কি, আমি একজনকে যে ওই পেপার পেন না দিয়ে আমি বললাম আপনি ট্যাবের মধ্যে কোয়েশ্চেনগুলো অ্যান্সার করেন, ট্যাব দিয়ে দিলাম, সো ট্যাবে সে অ্যান্সার করলো। তাইলে ডিরেক্টলি আমার কিন্তু আলাদা করে আর হ্যান্ড কোড করা লাগতেছে না, অটোমেটিক্যালি সেই ডেটাগুলো এক্সট্র্যাক্ট করে নিয়ে নিবে, রাইট? এক্সেলে আমি ট্রান্সফার করতে পারবো ডাটাগুলো। তো এটাই বলতেছেন। অটোমেটিক ইন্ডেক্সিং অফ দ্য ডেটা ক্যান বি ডান উইথ স্পেশাল প্রোগ্রামস। দ্য টু মোডস ইন অপারেশন আর ইন্ডেক্সিং সাচ দ্যাট স্পেসিফিক রেসপন্সেস আর কোডেড ইন আ পার্টিকুলার ওয়ে। ইন্ডেক্সিং করে দিলাম। সো ওই যে আমরা ডেটাগুলো যে নিব, আমরা আরও দেখাবো ইন ফিউচারে, যদি আমরা আরও মানে করি, তখন আমরা দেখাবো যে কীভাবে ডেটা কালেকশন করে করা যায়, ইন্ডেক্সিং করা যায়। সাচ দ্যাট স্পেসিফিক রেসপন্সেস আর কোডেড ইন আ পার্টিকুলার ওয়ে। সো আপনি যেটা বলবেন সেই জিনিসটা ওভাবে ইন্ডেক্সিং হয়ে ওই ডেটাগুলো ওভাবে চলে যাবে এক্সেল শিটে। Retrieval of data with a fast search speed, covering 10,000 pages in less than 5 seconds. Text-oriented databases management retrieval programs allows the user to go through the text, inserting marks that link related. এখন ধরেন 4000 পেজের একটা টেক্সট ডকুমেন্ট আছে, এখান থেকে যদি আমি সার্চ করি ইজিলি সাথে সাথে ইনস্ট্যান্টলি চলে আসবে না ওয়ার্ড ডকুমেন্টে? আমি ধরে নিলাম একটা টার্মিনোলজি আমি সার্চ করলাম, ওখানে 4000 ডেটা দেওয়া আছে। সো ওই ডেটাটা কতজন বলছে, কতবার বলছে, ওই জিনিসটা আমি এখানে নাম্বার সহ কিন্তু জিনিসটা চলে আসে যে হাউ মেনি টাইমস দিস ওয়ার্ড অর ফ্রেজ হ্যাজ বিন ইউজড বাই আওয়ার রেসপন্ডেন্টস।
তার মানে বোঝা যেতে পারে যে হাউ ইম্পর্টেন্ট দ্যাট ইজ। আর আপনি যদি ম্যানুয়ালি চিন্তা করেন আপনার একটু একটু করে খুঁজতে হবে, বাট কম্পিউটার যদি করে আপনি জাস্ট ওই সার্চ অপশনে গিয়ে লিখে দিলেন এইটা, হ্যাঁ ওইটা দিলে কিন্তু কতবার এই জিনিসটা মানুষ ইউজ করছে সাথে সাথে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। সি হাউ ইজি ইট ইজ। তারপরে আপনি যদি 1000 লোকের কাছে যান, 1000টা পেজ হলে কি এত বড়, আর আপনার মোবাইলে যদি থাকে, গুগল ফর্মসে যদি থাকে, ক্যারি করা কোনো ছোটো কি, আপনি জাস্ট মোবাইল ক্যারি করবেন, আর তো কিছু না। Retrieval of data with the first search speed covering 10,000 pages in less than 5 seconds. Text-oriented database management retrieval program allows the user to go through the text, inserting marks that link in related units of text. বুঝতে পারছেন? তার মানে এটা এখানে বলতেছে যে টেক্সট ওরিয়েন্টেড ডেটাবেসগুলো অনেক ইজি করে আপনাকে টু কালেক্ট অ্যান্ড রিট্রিভ ডেটা। শেষ, এটাই। এখান থেকে আমরা নেক্সট ক্লাস শুরু করব। দাঁড়ান 16 পর্যন্ত। Personally administered questions. তো personally administered questions-গুলো কি? When the survey is confined to a local area and the organization is willing and able to assemble groups of employees to respond to the questionnaires at the workplace. The questionnaire may be personally administered. The main advantage of this is that the researcher can collect all the completed responses within a short period of time. বুঝতে পারছেন? তাহলে পার্সোনালি যদি অ্যাডমিনিস্টার করেন সেখানে এটা যে তারা ওয়ার্কপ্লেসের মধ্যে মেবি পার্সোনালি অ্যাডমিনিস্টার্ড, আপনি তাদেরকে বুঝাই দিলেন একটা জিনিস, যদি টার্ম তারা না বুঝে তারা বলতে পারে যে আমি এই জিনিসটা বুঝি না, এটা অ্যাকচুয়ালি কী হবে, ওই কোয়েশ্চেনটা আপনি বুঝাই দিলেন। সো পার্সোনালি অ্যাডমিনিস্টার করলে এই সুবিধাগুলো আছে, সব কিছুরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। কিন্তু আপনি অনলাইনে যখন নেবেন সে যদি এটা না বুঝে, সে না বুঝেই কিন্তু অ্যান্সার করে যাবে, ওখানে তো বুঝাই দেওয়ার মতো কেউ নাই। বাট পার্সোনালি অ্যাডমিনিস্টার হলে সেই জিনিসটা কিন্তু বুঝার থাকে। এনি ডাউটস বাই রেসপন্ডেন্টস মাইট বি রিজলভ, তারা যে কোনো কিছু না বুঝলে ওই জিনিসটা রিজলভ করা যাবে। The researcher is also afforded the opportunity to introduce the research topic and motivate the respondents to offer their frank answers. তাদের সাথে মিক্স আপ করতে পারবে, তাদের সাথে ইন্ট্রোডিউস হতে পারবে, কথা বলতে পারবে। Administering questionnaires to large numbers of individuals at the same time is less expensive and consume less time than interviewing. It does not also require as much skill to administer the questionnaire as to conduct interviews. বুঝতে পারছেন? তাহলে বলতেছে সাধারণত এটা লেস এক্সপেন্সিভ অ্যান্ড কনজিউম লেস যদি একসাথে গ্রুপে অনেকজনকে করা যায়। ফাইনালি মেইল কোয়েশ্চেনার্স। মেইল কোয়েশ্চেনার হচ্ছে যেটা আমরা পাঠাই দিই ইমেলের মাধ্যমে, সেটাকে আমরা মেইল বলতেছি। দ্য মেইন অ্যাডভান্টেজ অফ মেইল কোয়েশ্চেনার্স ইজ দ্যাট ইজ আ ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়া ক্যান বি কভার্ড ইন দ্য সার্ভে। দে আর মেইল টু দ্য রেসপন্ডেন্টস হু ক্যান কমপ্লিট দেম অ্যাট দেয়ার কনভিনিয়েন্স ইন দেয়ার হোমস অ্যান্ড অ্যাট দেয়ার ওন প্লেস। However, the return rates of mail questionnaires are typically low. A 30% response rate is considered acceptable. মেইল কোয়েশ্চেনের কী হয়, আমি একটা ইমেল পাঠিয়ে দিলাম, বাট এটা দেখা যায় এটা সুবিধা হচ্ছে কি, এটা আপনার সুবিধা মতো টাইমলি আপনার ইচ্ছা মতো আপনি ইউ ক্যান অ্যান্সার। বুঝতে পারছেন? বাট এখানে সমস্যাটা হচ্ছে মেইল কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেসপন্স রেটটা অনেক লো। মানুষ মেইলের অ্যান্সার করতে চায় না, ওটা পাঠায় না, দে ডোন্ট সেন্ড ইট ব্যাক। যদি অ্যাটলিস্ট 30%, 100 জনের মধ্যে যদি অ্যাটলিস্ট 30 জনও অ্যান্সার করে থাকে তাহলে বুঝতে হবে যে অ্যাটলিস্ট উই ক্যান টেক দ্যাট ডাটা। বাট ইফ যদি 30 জনের কম হয় তাহলে দ্যার ইজ সাম প্রবলেম, ওই ডেটাটা আপনি কাউন্ট করতে পারবেন না। বুঝতে পারছেন? তো সেটা হচ্ছে মেইল কোয়েশ্চেনার্স, আমরা ইমেলের মাধ্যমে যে কোয়েশ্চেনারটা পাঠাই দিই। একটা তো আছে আমি হাতে কলমে নিজে, একটা হচ্ছে পার্সোনালি অ্যাডমিনিস্টার্ড, ঠিক আছে আপনি অ্যান্সার করেন, কোনটা না বুঝেন আমাকে জিজ্ঞেস করেন, আমি বুঝাই দিব, বললাম। আরেকটা আছে ওই জিনিসটা যদি আমি সফট কপিতে মানে ওয়ার্ডে টাইপ করে মেইলের মধ্যে পাঠাই দিলাম তখন আপনারা, বাট ওটার রেসপন্স রেটটা ইউজুয়ালি অনেক কম থাকে। পিপল ট্রাই টু ইগনোর দ্যাট। So we are done for the class today and we will start from here. That is slide number 17. কেউ একজন রাইট ডাউন লিখে রাখেন তো, আসিফ লিখে রাখেন, বা ওই যে ফারিয়া, শান্তা, কেউ একজন লিখে রাখেন যে আমরা we will start from chapter 17 and we will finish this slide. Okay, so we will be done with the final syllabus. হ্যাঁ, chapter 8, chapter 17 থেকে 16 পর্যন্ত শেষ হয়েছে, 17 থেকে শুরু করব। এটা করে we will be done with the syllabus for final syllabus শেষ হয়ে যাওয়ার পরে নেক্সট ক্লাসে, যেটা নেক্সট থার্সডে, আচ্ছা ওয়েট হ্যাঁ 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 বন্ধ দিলাম। আপনাদের তো লাস্ট ক্লাস কবে? 10 তারিখে না? 10 তারিখে লাস্ট ক্লাস। তো 10 তারিখে যেহেতু লাস্ট ক্লাস, হ্যাঁ, তো নেক্সট ক্লাসে আমরা শনিবারে শেষ করে ফেলবো। তারপরেটা হচ্ছে আপনাদের মানে ক্লাস হবে, রিভিউ ক্লাস হবে, আবার ওভারঅল পুরো সবগুলো স্লাইড ডিসকাস করব, রিভিউ ক্লাস অ্যান্ড সাজেশন ক্লাস আর কি। হ্যাঁ, আর ওই লাস্ট ক্লাসে তো আপনাদের প্রেজেন্টেশন, ঠিক আছে?
So start working with guys. Did you form a group with anyone? Not yet. I have already given the instructions মানে গ্রুপের মধ্যে in so try to work with them because you have to work in a group and you have to that will carry around 15% of marks. So we have to submit a research project as well as a presentation on that. ঠিক আছে? তো সবাই তো সব কিছু নিয়ে ক্লিয়ার রাইট ইনস্ট্রাকশনস আনটিল ফাইনাল পর্যন্ত সব কিছু ক্লিয়ার সো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে আমরা শেষ করব সিলেবাস শেষ করে পরের ক্লাসে রিভিউ অ্যান্ড সাজেশন অ্যান্ড দেন ফাইনালি প্রেজেন্টেশন ওকে গাইস ঠিক আছে সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস স্যাটারডে থ্যাংক ইউ হ্যাঁ শিওর ইউ ক্যান গো আপনাদের সবার গ্রুপ আপনার গ্রুপ ফর্ম করছেন সবাই চার থেকে 5 জনের গ্রুপ ছিল নট মোর দেন 5 সবাই গ্রুপ ফর্ম করে ফেলেন আচ্ছা আপনারা একটা কাজ করেন এই একটা গ্রুপ ফর্ম করে আমাকে নামগুলো পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপে এই গ্রুপগুলো ফর্ম করে নাম্বার পাঠাইছেন গাইস আপনাদের গ্রুপ অ্যান্ড রিসার্চ টপিকের নামটা আমাকে পাঠিয়ে দেন গ্রুপগুলো ফর্ম করে কে কোন রিসার্চ টপিকে কাজ করতেছেন সেটা আমাকে একটা লিস্টটা পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপে ঠিক আছে যে কয়টা গ্রুপ কোন কোন গ্রুপ অ্যান্ড রিসার্চ টপিক হ্যাঁ এটা অফ করে দেন এটা অফ করে দেন ভিডিও হচ্ছে না সাউন্ড আছে